হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাবো আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে বিশ্বকাপের উন্মাদনা। আপনারা জানেন সারা বিশ্বব্যাপী বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এবং এই বিশ্বকাপে শুরু হয়েছে আজকে 3টি লাল কার্ড প্রথম দিনেই এবং উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কি হতে পারে এই বিশ্বকাপ, এই বিষয়টি নিয়েও আজকে জানার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব যে ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে। আপনারা জানেন অনেকেই দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করছেন। এর অবসান হওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়টি আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রাইমারি নির্বাচন শুরু হচ্ছে এবং শনিবার থেকে প্রাইমারি আগাম ভোট গ্রহণ শুরু হবে। এই নির্বাচনে আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট 36-এ বাংলাদেশি প্রার্থী আছেন মেরি জুবাইদা। তিনি কি করতে চান তার এই ডিস্ট্রিক্টে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং কমিউনিটির কাছে তার প্রত্যাশা কী, এই বিষয়টিও জানার চেষ্টা করব। আরেকটি বিষয় শেষ, তা হচ্ছে লং আইল্যান্ডে প্রথম মুসলিম কবরস্থান স্থাপন করা হচ্ছে। এই বিষয়টি আজকে জানবো কোথায়, এবং বাংলাদেশি বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের হেতু কী, এই বিষয়টি আজকে আলোচনা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব মতিউর রহমান চৌধুরী। আপনারা জানেন যে মানব জমিন পত্রিকার সম্পাদক, তিনি ওয়ার্ল্ড কাপ কভার করতে নিউ ইয়র্কে এসেছেন, বর্তমানে নিউ জার্সিতে আছেন। তার সাথে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আছেন অ্যাটর্নি নাজমুল আলম। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আছেন মেরি জুবাইদা, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন ইব্রাহিম চৌধুরী খুকন এবং মোস্তফা হোসেন মুকুল। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ বৃহস্পতিবার, জুন মাসের 11 তারিখ। 2টি গোল, 3টি লাল কার্ড এবং এক জমজমাট উদ্বোধনী উৎসবের মধ্য দিয়ে শুরু হলো বিশ্বকাপ ফুটবলের এই বছরকার আসর। যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে যৌথ আয়োজক হিসেবে মেক্সিকো টুর্নামেন্টের সর্ববৃহৎ এই আসরটি শুরু করেছে আজটেকা স্টেডিয়ামে। সেই পৃথিবী বিখ্যাত আজটেকা স্টেডিয়াম, যেখানে 1970 সালে ব্রাজিল বিশ্বকাপ জয় করেছিল পেলের নেতৃত্বে। সেই আজটেকা স্টেডিয়ামে 80,000 দর্শকের তুমুল উদ্দীপনার মাঝে আজ মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছে। বিশ্বকাপ বিষয়ে আলোচনা শুনবেন আর একটু পরে বিস্তারিত। তবে তার আগে বিশ্বকাপের টিকিট নিয়ে বিশৃঙ্খলার মাঝে বিনামূল্যে টিকিট বিতরণ, প্রায় 1,78,000 টিকিটের পুনঃবিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এয়ারবিএনবি বিশ্বকাপের ম্যাচ টিকিট বিনামূল্যে দিচ্ছে। তবে স্বল্পমেয়াদী আবাসন সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে বিশ্বকাপের আয়োজক 16টি শহরের নির্বাচিত কিছু আবাসনের সাথে, সব আবাসন নয়, কিছু আবাসনের সাথে ফিফা ম্যাচের সৌজন্য টিকিটও পাওয়া যাবে। এর আওতায় উদ্বোধনী গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচের টিকিটও এই এয়ারবিএনবি যারা নেবেন, এয়ারবিএনবির মধ্যে যারা আবাসন সুবিধা গ্রহণ করবেন, তাদের কেউ কেউ এই সুবিধাটি পেয়ে যাবেন। এয়ারবিএনবি যেসব লিস্টিং এর গড় ভাড়া আমি বলছি, প্রতি রাতে প্রায় $385, সেগুলোতে এই বিশেষ সুবিধাটি নির্দেশকারী একটি সকার বলের আইকন দেখা যাবে। অর্থাৎ যখনই আপনি রুম বুক করতে যাবেন, তখনই দেখবেন যে তার পাশে একটি সকার বল ঝুলে আছে কিনা স্ক্রিনে। তার অর্থ দাঁড়াচ্ছে যে এই ভাড়া দেওয়া গ্রুপের প্রত্যেকে, যারা ওই সকার বলের ভাড়া দেওয়া রুমটি নেবেন, আবাসনটি গ্রহণ করবেন, তারা কিন্তু ওই বিনামূল্যে তাদের দলের প্রতিটি, অর্থাৎ সেই আবাসন যতজন থাকবে তাদের সবাই কিন্তু একটি করে বিশ্বকাপের টিকিট পাবেন। এয়ারবিএনবি জানিয়েছে যে টুর্নামেন্ট শেষ আগেই এই কর্মসূচির আওতায় 1,300 বেশি বিনামূল্যের টিকিট অতিথিদের কাছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইরান চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তেহরানের ভাষায় তা হচ্ছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে ইরানের উপর হামলার সর্বশেষ হুমকি তুলে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়া এক পোস্টে জানিয়েছেন যে আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির
পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং আলোচনার বিষয় বস্তুগুলো ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে উপস্থাপন অনুমোদিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য কিন্তু এটি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যখন পূর্ণমাত্রা যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই এই ঘোষণাটি এলো। এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প পরিস্থিতি আরো উত্তপ্ত করার হুমকিও দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন যে যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানবে এবং দেশটির তেল ও গ্যাস শিল্পের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে। এর কয়েক ঘন্টা পর ট্রাম্প আবার লেখেন যে আলোচনার চূড়ান্ত বিষয়গুলো, মূল ধারণা এবং বিস্তারিত বিবরণ সহ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের দ্বারা অনুমোদিত হয়েছে। তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি যদিও। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে বিবাদমান পক্ষগুলো চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, যদিও শেষ পর্যন্ত কোনো চুক্তি বাস্তবায়িত হয়নি। যদিও আলোচনার অগ্রগতি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে ইরানের কোনো কর্মকর্তা বা মধ্যস্থকারী পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য প্রদানের কিছুক্ষণ পর ইরান আজই জানিয়েছে যে ট্রাম্প যে চুক্তিটি শীঘ্রই স্বাক্ষরিত হবে বলে আশা করছেন, সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের পক্ষে এখনো না হয়নি। 3 নাবিক নিহত হওয়ার পর জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার অবসান দাবি করল ভারত। ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের অদূরে একটি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং এই তথ্য জানিয়ে ভারত বলেছে যে হামলা বন্ধের জোর দাবি জানিয়েছে এবং তারা একজন আমেরিকার কূটনীতিককে তলব করেছে। এর জন্য গত 13 এপ্রিল এই অবরোধ বা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করার পর থেকে এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। এই অভিযানের আওতায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 8টি জাহাজ অচল করে দিয়েছে এবং 100টিরও বেশি জাহাজকে ফিরিয়ে দিয়েছে হরমুজ প্রণালী থেকে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন যে মার্কিন নৌবাহিনী এই সপ্তাহে ভারতীয় নাবিকবাহী 3টি জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে বৃহস্পতিবার আজই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে তিনি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জে ক্লেটনের নাম প্রস্তাব করছেন। ট্রুথ সোশ্যাল মিডিয়া দেওয়া পোস্টে তিনি বলেছেন, আমি অত্যন্ত সম্মানিত ব্যক্তি জে ক্লেটনের নাম প্রস্তাব করতে পেরে আনন্দিত। তিনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সফল আইনি প্রতিষ্ঠান সুলিভান অ্যান্ড ক্রমওয়েলের সাবেক প্রধানও ছিলেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে পরবর্তী ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, আমার মন্ত্রিসভার সদস্য হিসাবে মনোনীত করছি। এই পদেই ছিলেন তুলসী গাবার্ড। তিনি তার স্বামীর ক্যান্সারের কথা বলে তিনি পদত্যাগ করেছিলেন গত মাসে। সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশকে আইনি চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারের বোর্ড। আগামীকাল শুক্রবার নাগাদ কেন্দ্রের বাইরের অংশ থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলার বিষয়ে একজন ফেডারেল বিচারকের দেওয়া নির্দেশ স্থগিত করার জন্য শেষ মুহূর্তে আবেদন করার পক্ষে আজ বৃহস্পতিবার কেনেডি সেন্টারের ট্রাস্টিরা ভোট দিয়েছেন এই মর্মে। নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি ও নিউ ইয়র্ক সিটি স্কুল প্রধান 2026-27 শিক্ষাবর্ষে ক্লাসের আকার ছোট করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন আজ। আরো সময় দেওয়ার জন্য নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতাদের রাজি করানোর পর নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলের ক্লাসের আকার ছোট করার একটি পরিকল্পনা প্রকাশ করেছে। এই পরিকল্পনায় 360টি স্কুলের নতুন শিক্ষক নিয়োগের জন্য $240 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাকে খুব সপ্রতিভা মনে হচ্ছে এবং মনে হচ্ছে খেলা দেখে আজকে বেশ। খেলা কেমন লাগলো আপনার কাছে? আজকে কাকে সাপোর্ট করলেন? আজকে খেলা খুব একপেশে খেলা হয়েছে। একপেশে খেলা ভালো লাগে নাই? আমি একপেশে খেলা হয়েছে। দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই চাপের মধ্যে ছিল এবং তারা মোটামুটি 2টা রেড কার্ড পেয়েছে
তবে তৃতীয় রেড কার্ড যেটি মেক্সিকো প্লেয়ারকে দেওয়া হয়েছে সেটি রেড কার্ড পাওয়ার মতন অপরাধ ছিল বলে অনেকেরই মনে হয়নি। আমাদের সাথে জনাব মতিউর রহমান চৌধুরী আছেন, দেখি মতিউর রহমান, মতি ভাই আপনি মোটিভে শুনতে আসছে নাকি পাচ্ছেন? নিউইয়র্কে? উনি আমাদের সাথে মোটিভে আছেন, নিউইয়র্কে আসছে? উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে নিউ ইয়র্কে। হ্যাঁ, মতি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সম্ভবত একটু হয়তো আশেপাশে আছেন। আমি দেখতে পাচ্ছি উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি আজকে কথা বলুন এই বিষয় নিয়ে, আমরা ওনার সাথে যাব। বাট একটু আগে জেনে নেই, আমাদের স্টুডিওতে মেরি জুবাইদা আছেন। মেরি জুবাইদা, আপনাকে শুভেচ্ছা। সো আপনি এইবার যখন বিশেষ যে নির্বাচন ছিল, স্পেশাল ইলেকশন, এই ইলেকশনের পরে এই যে প্রাইমারি ইলেকশন যেটা জুনে হবে, এই জুনের ইলেকশনে আমরা এখন পর্যন্ত আপনার কোনো টাইম টিউ করে নাই। আজকে প্রথম ইন্টারভিউ বা প্রথম কথা বলছি আমরা। সো আজকে ওই গতানুগতিক ইন্টারভিউতে যাচ্ছি না, আমি জাস্ট জানতে চাচ্ছি ইন জেনারেল যে আপনার যে নির্বাচন, এই নির্বাচনের আজকে জানতে চাই ক্যাম্পেইন সম্পর্কে আপনার, হাউ ইউ আর ডুইং দ্য ক্যাম্পেইন। আমাদের এটা আমার সৌভাগ্য যে এতদিন না এনেও ফাইনালি আপনি যে আমাকে একটু সুযোগ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, টাইম টেলিভিশনকে ধন্যবাদ, এবং আমাদের দর্শক ভাই বোন আপনাদেরকে শুভেচ্ছা। আমাদের যেটা হয়, মানে আমাদের এখন দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আমরা বলতে পারেন যে ঘরে বেস তৈরি করেছি, দ্বিতীয় ধাপে আমরা এখন ঘর তৈরি করছি। তো এই অবস্থার মধ্যে আমরা আছি আমাদের নির্বাচনে। আপনি আমাদের প্রচণ্ড একটা দক্ষ এবং অভিজ্ঞ একটা টিম আছে আমাদের সাথে কাজ করছেন, যারা সপ্তাহে 7 দিনই আমরা আমাদের ক্যানভাসিং করছি বিভিন্ন লেভেলে, বিভিন্নভাবে। সেটা ডোর নকিং বলেন, ফোন ব্যাংকিং বলেন, তারপরে মেইলার সেন্ড করা সবাইকে, অথবা টেক্সটিং, ইমেল করা। তো কোনো কিছুই আমরা বাদ দিচ্ছি না যে একটা ক্যাম্পেইন করতে যত রকম আইডিয়া মাথায় আসতে পারে। তো ওই গবেষণার জন্য আমাদের একটা টিম আছে যে কি বর্তমানে কি পদ্ধতিতে সামনে আগালে এটা এফেক্টিভ হয় ক্যানভাসিংয়ের জন্য। যে আমরা শেষ মুহূর্তে আছি, আপনি জানেন শনিবার থেকে আমাদের আগাম ভোট শুরু হবে। যে এই অবস্থায় অনেক আশা আমাদের সামনে, এবং আমরা আমাদের আর কিছু ভাবনার সময় নেই, আমাদের প্রতিটা মুহূর্তে আমরা আমাদের 10,000 একটা ভোটের লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি। ওকে, সো আপনাদের স্পেশাল ইলেকশন নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর সরাসরি আপনার কাছ থেকে আমরা করা হয়নি, জানা হয়নি যে এই স্পেশাল ইলেকশনে এত কম ভোট পড়ার কারণ কি আপনারা নির্ধারণ করেছেন, যে কেন আপনাদের এত কম ভোট পড়েছিল ওই সময়? স্পেশাল ইলেকশনে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এটা আসলে স্পেশাল নির্বাচন, এটা স্পেশাল জেনারেল ইলেকশন। তো জেনারেল ইলেকশনে আমাদের ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট ইলেকশনে মানুষরা সাধারণত ডেমোক্রেটিক লাইন দেখে ভোট দেয়। যেটা আপনি দেখেন যে প্রতিটা গত 10 বারের যদি ইলেকশন আপনারা যারা নির্বাচন নিয়ে ভাবেন, গবেষণা করেন, সেটা যদি আপনারা দেখবেন যে প্রতিটা জেনারেল নির্বাচনে 98% মানুষ, কমপক্ষে 98% মানুষ ডেমোক্র্যাট লাইনে ভোট দিয়েছে। আর এইবার কিন্তু একটু কম পড়েছে, যেটা ছিল খুব সম্ভবত 74% মানুষ ডেমোক্রেটিক লাইনে ভোট দিয়েছে। তো ঘটনাটা যা হয়েছিল সেটা আমি নিজেও ডেমোক্র্যাট হিসেবে ক্যানভাস করেছি, সবার কাছে ডোরে ডোরে যে বলেছি যে আমি ডেমোক্র্যাট, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমাকে ভোট দেবেন। শেষ মুহূর্তে কুইন্স কাউন্টি তারা একটা গ্রুপ মিলে এই মেশিনটা ঠিক করলো যে তারা একজনকে ডেমোক্রেটিক লাইনে বসিয়ে দেবে। ফলে আমার সামনে শুধু 2টা অপশন ছিল, একটা আমি ড্রপ আউট করবো, আর একটা নির্বাচন করলে 1500 সিগনেচার নিয়ে কি বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নির্বাচন করতে হবে। এর বাইরে আর কোনো অপশন আমার জন্য ছিল না। আমি যেহেতু এই কমিউনিটির একজন, কমিউনিটির মানুষের পক্ষে লড়াই করি, অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াই, তো ওই মুহূর্তে অন্যায়ের কাছে আমি হয় মাথা নত করবো, নয়তো মাথা উঁচু করে এই ইন্ডিপেন্ডেন্ট হিসাবে লড়বো। আমি স্বতন্ত্র হিসেবে লড়েছি। তো যে সমস্যাটা হয়েছে সেটা আপনি যেটা শুরুতে বললাম যে আমাদের ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক, মানুষ ডেমোক্রেটিক লাইন দেখে ভোট দেয়। আমি নিজেও ক্যানভাস করেছি ম্যারি ডেমোক্র্যাটকে, রাইট? সো আমার ভোটার, অন্যদের ভোটার, সব ভোটাররা যে ডেমোক্রেটিক লাইনে যে ভোট দিয়ে আসছে, যা হবার তাই হয়েছে। যিনি ডেমোক্রেটিক লাইনে ছিলেন তিনি উইন করেছেন। তো এটার পরে আমাদের মধ্যে আরও বেশি উজ্জীবন মানে জেগেছে যে এক অন্যায় যদি এইভাবে চাপিয়ে দেওয়া হয় আমাদের কমিউনিটির উপরে, তখন আমার সামনে 2টা দায়িত্ব। এক হচ্ছে অন্যায়কে মেনে নেব, আর একটা হচ্ছে এইটা আমাকে আরও বেশি শক্তিশালীভাবে সামনে আগে যে আমার কমিউনিটির আরও অনেক দাবি আরও অনেক বেশি জোরালোভাবে আমাদের
সামনে এগিয়ে যেতে হবে, কারণ এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার, গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র হয়েছে, আমি এখন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আছি এই মুহূর্তে। আমরা আমাদের ডিস্ট্রিক্টে 36-এ জুনের 23 তারিখ যে নির্বাচন হচ্ছে, এটা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এবং এই লড়াইয়ে মানুষ অপেক্ষাকৃতভাবে একটি সুষ্ঠু সুযোগ পাবে যে তারা নিজেরা সিদ্ধান্ত নেবে। যে 55,000 ডেমোক্র্যাটদের যে কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া হয়েছিল, তাদের সুযোগই দেওয়া হয়নি। তার ডেমোক্র্যাট হিসেবে কাকে দেখতে চায়, সেই ডেমোক্র্যাটদের জন্য একটা সুযোগ আসছে, তারা সিদ্ধান্ত নেবে। কে চাপিয়ে দিয়েছিল? কুইন্স কাউন্টি। কুইন্স কাউন্টি এই ডেমোক্র্যাটদের নিয়ম হচ্ছে গিয়ে যে ডেমোক্র্যাটরা নিজেরা সিদ্ধান্ত নেবে। প্রাইমারি কোনো সুযোগ ছিল না, যে ভোটাররা সিদ্ধান্ত নেবে, এই সুযোগ ছিল না, সুযোগ ছিল যে তারাই চাপিয়ে দিয়েছিল। সেটা তো ছিলই না। আবার ধরেন যদি কুইন্স কাউন্টি কাউকে একজনকে ডেমোক্রেটিক লাইনে বসিয়ে না দিত, তাহলেও ডেমোক্র্যাটদের একটা সব মানুষের একটা সুযোগ থাকতো যে আমরা কাকে নির্বাচিত দেখতে চাই। ডেমোক্র্যাট লাইনে দেওয়ার কারণে যেটা আমি ফেস করেছি, হয় ইন্ডিপেন্ডেন্ট হিসেবে রান করবো, নাহলে ড্রপ আউট করবা। ডেমোক্র্যাটদের সামনে কঠিন প্রশ্ন যে হয় ডেমোক্র্যাট লাইনে ভোট দিবা, আর নাহলে ডেমোক্র্যাট হিসেবে থাকছো না। সো ফলে একটা কথা আছে, ভোট ব্লু নো ম্যাটার হু। সেই ভোট ব্লুতে যে তারা ভোট দিয়ে নিজেদের ডেমোক্র্যাট হিসেবে যে এলিজেন্স, সেটা রাখার জন্য। আর কিছু মানুষ যারা পলিটিক্যালি খুব অ্যাওয়ার ছিল, তারা যে নাম দেখে দেখে ভোট দিয়েছে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। ওকে, সো এবারের যে আগামী শনিবার থেকে, মানে একদিন আছে, আগামী পরশু থেকে প্রাইমারি ইলেকশন, মানে আগাম ভোট গ্রহণ শুরু হবে, অ্যান্ড দেন 23 তারিখে ভোট হবে। সো আগামী গত ইলেকশনে আপনার ব্যালট আপনার নাম ছিল ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্র্যাট হিসেবে আমাকে রানি করতে দেয় না। এই ইলেকশনে আপনি আপনার নাম কি ডেমোক্রেটিক লাইনে থাকবে? হ্যাঁ, এই নির্বাচনে আমি ডেমোক্রেটিক লাইনে শুধু না, আমার নামটি ডেমোক্রেটিক লাইনে প্রথম নামটি এই মুহূর্তে আছে। যে আপনারা যারা ভোট দিতে যাবেন, আমাকে ডেমোক্রেটিক লাইনে প্রথম নামই দেখতে পাবেন, ম্যারি জোবাইদা, এবং আশা করি যে আপনারা সেই প্রথম ডেমোক্র্যাটকে ভোট দেবেন। ওকে, সো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? আপনারা কি মনে করেন যে গত ইলেকশনে যে আপনাদের, আমি বলবো যে সেটব্যাক, এই সেটব্যাক থেকে শিক্ষা নিয়ে আপনারা এই বর্তমানে যে ক্যাম্পেইন কিভাবে পরিচালনা করছেন? দেখেন, আমি তো লড়াই করি মানুষের লড়াই, বঞ্চিত মানুষের অধিকারের লড়াই, এই যে পিছিয়ে পড়া মানুষের অধিকার লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তো আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, যে আমাদের পাবলিক হাউজিং এবং যারা লো ইনকাম পিপল, দেখেন আমরা একটা ডিস্ট্রিক্ট থাকি, সেখানে সেই 2001 থেকে একটানা জেন্ট্রিফাইড হচ্ছে, একটানা বিশাল বিশাল বিল্ডিং আছে। প্রতিবার আসার আগে তারা বলে যে তারা অ্যাফোর্ডেবল হাউজিং তৈরি করবে। আর আপনি হয়তো জানেন এটা, যে তৈরি করা হয়ে গেলে সেখানে একটা ইনকাম ফ্লোর দিয়ে দেওয়া হয়, যে এই পরিমাণ টাকা না থাকলে আপনি লটারি, যেটা অ্যাফোর্ডেবল, কয়েকটা অংশ রাখা হয় অ্যাফোর্ডেবলের জন্য, সেটা লটারির মাধ্যমে মানুষের নির্বাচন করা হয় কে হবে সেই অ্যাফোর্ডেবল হোমের রেসিডেন্ট। সেই লটারিতে অ্যাপ্লাই করার জন্য একটা ইনকাম ফ্লোর দেওয়া হয়। মোস্ট রিসেন্টলি যে এই ক্রিসেন্ট স্ট্রিটে যেটা করা হয়েছে, যেটা ওপেন হয়েছে, সেখানে একজন মানুষের জন্য, যে হাউস হোল্ড মেম্বার একজন, কোনো বউ নেই, জামাই নেই, সন্তান নেই, এমন একজন মানুষের জন্য সেই অ্যাপ্লিকেশনে রিকোয়ারমেন্ট ধরা হয়েছে $1,22,000 যদি সে ইয়ারলি ইনকাম করে, তাহলে সেই অ্যাফোর্ডেবল হাউজিংয়ের লটারিতে অ্যাপ্লাই করতে পারবে। সো এটা, আমি একজন শিক্ষিকা ছিলাম, আমি তো এটার অর্ধেক বেতনও মিলাতে পারি না। সো আমার কমিউনিটি যে অন্যান্য মানুষ, আমার যে বাংলাদেশি ভাই বোনরা যারা দেশে স্বপ্ন নিয়ে আসছেন, তারা কি অ্যাফোর্ডেবল হাউজিংও থাকতে পারবে না এখানে? তাহলে এটা কাদের জন্য অ্যাফোর্ডেবল? সো আমার লড়াই হবে এই ইনকাম ফ্লোরকে ভেঙে দেওয়া, যাতে করে এটা আমার ডিস্ট্রিক্টে সবার জন্য ওপেন হয়ে যায়। ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি এখানে আমার ডিস্ট্রিক্টে বাড়ি বানাতে চান, অ্যাফোর্ডেবল হাউজিংয়ের নাম দিয়ে আপনি মিথ্যা প্রতারণা করতে পারবেন না। আপনাকে এটা সবার জন্য ওপেন রাখতে হবে, সবাই যেন এখানে থাকতে পারে। নাইচা হাউজিংয়ে আপনারা যদি জানেন, যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, যে মনে করে নাইচা হাউজিংয়ে যারা থাকে তারা পাবলিক হাউজিংয়ে থাকে বলে বিনা পয়সায় থাকে। এখানে এত বেশি ভাড়া দেয় যে $3,000 পর্যন্ত ভাড়া দিয়ে থাকে এই নাইচা হাউজিং। সো এই মানুষদের এত মানবতার জীবন প্রতিটা দিন আমরা দেখছি, আমরা তাদের জন্য লড়াই করছি, যে তাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে যে দুইটা টেইল অফ টু সিটি করা যাবে না। এটা আমার দাবি, যে এক ডিস্ট্রিক্টের মানুষের মধ্যে এই যে বৈষম্য, এইটা রোধ করার জন্য, যে নাইচা হাউজিংয়ে যারা থাকেন তারাও ভাড়া দিয়ে থাকেন, তাদের অন্যান্য সবার মতো সমান নাগরিক সুবিধা দেওয়ার জন্য এই লড়াই। সো আমরা এই ইস্যু বেসড ক্যানভাস করতেছি, যে দেখেন আমাদের ডিস্ট্রিক্টে যদি টিকে থাকতে হয়,
তাহলে আমাদেরকে আমাদের জন্য লড়াই করতে হবে। আমরা, আপনি জানেন যে আমার বিরুদ্ধে কাউন্টি কেন দাঁড়ায়, কারণ কাউন্টি হ্যাজ পার্টনার উইথ দিস ইন্টারেস্ট গ্রুপ। আই এম দ্য ওয়ান হু ইজ ফাইটিং ফর দ্য পিপল। সো এই মানুষের মধ্যে জাগরণটা শুরু হয়েছে, মানুষ বুঝতে পেরেছে এই স্পেশাল ইলেকশনের পরে মানুষ আরও বেশি বুঝতে পেরেছে যে কত দূর যেতে পারে কাউন্টি একজন ম্যারি জো বাইদেরকে থামিয়ে দেওয়ার জন্য। তো ওই জায়গা থেকে আমরা লড়ে যাচ্ছি, ওই ইস্যুগুলোকে আমরা বারবার তুলে ধরছি। আমাদের, আপনি সিবিএস নিউজে দেখেছেন যে আমরা কিভাবে আমরা কি বলে হাইলাইট করছি আমাদের কমিউনিটিজ ইস্যুস, এবং আমাদের সাথে যে বিশাল একটা গ্রুপ যোগ দিয়েছে। সপ্তাহে 7 দিন আমরা ক্যানভাস করি, ডোর নক করি, ফোন ব্যাংক করি এবং অন্যান্য মাধ্যমে সব ভোটারদের সাথে যোগাযোগ করি। আমরা এই সব চালিয়ে যাচ্ছি যাতে করে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি এবং মানুষ আমাদেরকে ওকে, শেষ যেটা আপনি সো আগামী শনিবার থেকে আপনার আর্লি ভোটিং শুরু হচ্ছে, 23 তারিখ ইলেকশন। সো আপনি যদি আপনার ভোটার যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, 1 মিনিট ইউ হ্যাভ। তার আগে আমিও একটু যোগ দিতে চাচ্ছি। আপনি যদি আপনার এলাকাগুলো একটু বলে দেন। আপনি তো ডিস্ট্রিক্টের কথা বলেছেন, আমি যতটুকু জানি যে এটা রিডিস্ট্রিক্টিং হয়েছে কিছুদিন আগে। তো আপনি যদি ঠিক এলাকাগুলো উল্লেখ করে দেন যে এই এলাকায় যারা আমাদের দর্শক শ্রোতা আছে ওনাদের জন্য একটু সুবিধা হবে যে আপনি এক্স্যাক্টলি। না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ আসলে আমার এই ভাই যে পাশে বসে আছেন নাজমুল ভাই, আসলে আমাদের আগের ডিস্ট্রিক্টের ভোটার ছিলেন। তো আমি বলতে চাই যে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে লং আইল্যান্ড সিটি, পুরোপুরি না, একটা লং আইল্যান্ড সিটির 45th অ্যাভিনিউ থেকে এস্টোরিয়া 20th অ্যাভিনিউ পর্যন্ত, আর এইদিকে 46 স্ট্রিট পর্যন্ত, নদীর পাড় থেকে এই ফার্স্ট স্ট্রিট থেকে 46 পর্যন্ত, এটা আমার ডিস্ট্রিক্ট। এর মধ্যে আপনারা যারা আছেন তারা এই অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর বাসিন্দা, যারা পুরানো হান্স পয়েন্ট, লং আইল্যান্ড সিটি, ডাচকিল, কুইন্সব্রিজ, রেভেন্সউড, এস্টোরিয়া হাউসেস, ডিটমার্স, স্ট্যানওয়ে, এই অংশগুলিতে যারা আপনারা বসবাস করছেন আপনারা এই ডিস্ট্রিক্টের অংশ। আর আপনি যে কথাটা বলছেন শেষ মুহূর্তে, আমার সাথে আপনাদের কাছে একটাই বলা যে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করব, এটাই আমাদের দাবি। কোনো কাউন্টি বা কোনো ইন্টারেস্ট গ্রুপ আমাদের মতামতকে স্তব্ধ করে দেয়, কাউকে যেন আমাদের উপর চাপিয়ে না দিতে পারে। আমরা যদি একবার এটাকে মেনে নেই তাহলে আমরা শুধু হেরেই গেলাম না, এর কাছে আমরা আমাদের মাথা নত করে নিলাম এবং এটা চলতে থাকবে। আর একবার যদি ঘুরে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি আমরা নিজেরা নির্বাচন করি তাহলে এই সাহস আর কোনো অপশক্তি দেখাতে পারবে না, তারা চাপিয়ে দিতে চাইবে না। জুন 23 আমাদের নির্বাচনের দিন, আর এই 13 তারিখ থেকে, মানে এই স্যাটারডে থেকে 21 তারিখ পর্যন্ত আগাম ভোট। আমি চাই আপনাদের সবাই সহ আমরা এই নির্বাচনে বিজয়ী হয়ে প্রমাণ করব যে আমরা মাথা নোয়াবার নয় এবং অন্যায়ের কাছে আমরা হারি না, বরং আমরা সবাই মিলে বিজয়ী হয়ে প্রথম বাংলাদেশি বাংলা ভাষাকে আমরা আলবানিতে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন যারা মতিউর রহমান চৌধুরী। যারা মতিউর রহমান চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? মতি ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, বাট আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড অ্যান্ড অডিও ভিডিও আপনার আনমিউট করতে হবে। আমার মনে হয় মতি ভাইয়ের বোধহয় একটু শুনতে অসুবিধা হচ্ছে, বাট আমি দেখি আমি ওনার সাথে যোগাযোগ করবো আবার। ইন দ্য মিনটাইম আমরা, আমার মনে হয় যে আজিজ ভাই, হ্যাঁ, আমার মনে হয় আমাদের কারো ইজ দেয়ার এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন টু ম্যারি? আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আজিজ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি যে বাংলাদেশিদের উদ্যোগে প্রথম আমরা শুনতে পেলাম লং আইল্যান্ডে আপনারা সেমেট্রি অ্যান্ড দেন আপনার আরও কিছু উদ্যোগ নিয়েছেন। এই বিষয়টি একটু জানি আগে প্রথমে, তারপরে আরেকটা প্রশ্ন আপনাকে করব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা কি না? জি জি, শুনতে পাচ্ছি। জি, ওকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে যে এটা এই সেমিটারি যেটা আমরা করেছি সেটা বাংলাদেশিদের জন্য দ্বারা না, এটা আমাদের হিলসাইড ইসলামিক সেন্টার, সেখানে সেটা হলো সব মিলে। কিন্তু আমি যেহেতু আছি বাংলাদেশি হিসাবে, অনেকে হয়তো মনে করে এটা বাংলাদেশি লিড, বাট ইজ ফর সব মুসলমানদের জন্য। নিউ ইয়র্কে আমার জানা মতো আরেকটা কোথায় আছে, বাট এখনো আমি লোকেট করতে পারি না, সময় আপস্টেট কোন জায়গায় আছে যে এটা ফুলি অ্যাপ্রুভড cemetery owned by Muslims and run by Muslim. তাছাড়া আমাদেরটা হলো সাফক কাউন্টিতে, টাউন অফ ব্রুকহেভেনে।
আমরা 2022 সাল থেকে শুরু করে ওই জায়গাটা সাইন করেছিলাম কেনার জন্য। আমরা এই মাত্র মের 15 তারিখে আমরা ফাইনালি গট অ্যাপ্রুভাল থ্রু অল দিস। তো এটা মুসলমানদের ওন, মুসলমানদের দ্বারা রান হবে ইনশাআল্লাহ। অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট ফেজে আমরা 12 থেকে 14,000 গ্রেপ সেখানে পাচ্ছি। সেটাকে আপনি ডাবল করেন, প্রত্যেকটা কবরে আবার 2টা করে দিতে পারবেন। সো এটা হলো টাউন অফ ব্রুক হেভেনে, ইয়েতে। আর বেলপোর্ট সিটি, যেটা ওই লোকেশনটাকে বেলপোর্ট বলে, ওইখানে আমরা করেছি। আমরা এখন আপাতত আমরা পারমিট নিয়ে কাজ করার জন্য চেষ্টা করতেছি। পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি, কিছু কন্ডিশন আছে, ওইগুলা আমাদেরকে করার পরে ইনশাল্লাহ আমরা আশা করি উইথিন কাপল অফ মান্থস কাজ শুরু করতে পারবো। আর করার পরে ইনশাল্লাহ আমরা যখন রেডি হবে, তখন আমরা যখন কিনি, তখন আমাদের কমিউনিটি থেকে আমরা কন্ট্রিবিউশন নিয়েছিলাম যে তো সেই হিসাবে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস ধরে আমাদের কমিউনিটি লোকের জন্য, মিনিং হিলসাইড ইসলামিক সেন্টারের কমিউনিটি যারা আছেন তাদের জন্য একটা প্রাইস ছিল, এবং অন্যান্য অর্গানাইজেশন যারা ছিল অন্যান্য এলাকাতে তাদেরকে ইন্ডিভিজুয়ালি কাউকে আমরা দেই নাই। আমরা দিয়েছিলাম যে আপনার বিলং টু অ্যান অর্গানাইজেশন মাধ্যমে কিনতে পারবেন। তো আমাদের কমিউনিটি ছিল $1,000, আর বাইরে কমিউনিটি বা যে অর্গানাইজেশন তাদের জন্য আমরা প্রায় $1,500 করে আমরা কন্ট্রিবিউশন নিয়েছিলাম আর কি। তো এনিওয়ে ইনশাআল্লাহ আমরা সব যখন রেডি হবে, ইটস গোনা টেক 5-6 মান্থস, মেবি এ লিটল মোর। তো আমাদের এখানে কবরস্থান থাকবে, তার সাথে একটা মসজিদও আছে। সো জায়গাটাতে ইটস এন উডেড ল্যান্ড, অ্যান্ড সেখানে আমরা ল্যান্ডটাকে ক্লিয়ার করার পরে আমরা উই উইল অলসো, জমিটাও একটু আনইভেন আছে, সেখানে গ্রেডিং করতে হবে, ইভেন করতে হবে, লনিং, লন কেয়ার একটু করতে হবে। করার পরে ইনশাল্লাহ আমরা আশা করছি 6 to 7 months, মেবি 8 months আমরা ইনিশিয়ালি শুরু করতে পারবো ফার্স্ট ফেজ ইনশাআল্লাহ। যেন আজবি, আপনি আপনি কি বলতে পারেন যে আপনাদের যে কবরস্থান, এখানে কত লোকের কবরের জায়গা আছে? হ্যাঁ, সেটা আমি বলছি। আমাদের ফার্স্ট ফেজে আমরা এখন এক্স্যাক্টলি অ্যাকুরেট বলতে পারবো না, বাট এনিওয়ে ফ্রম 12 to 14,000 হবে ইনশাআল্লাহ। ওকে, But 12 to প্রত্যেকটা 14,000। হ্যাঁ, ওইটা হলো, এবং প্রত্যেক কবরে আপনার 2টা করে বডি রাখার ইয়ে 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 আছে, পারমিশন আছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় জানতে চাই, যে সেটা হলো যে আপনার বাংলাদেশে যে অনেক মসজিদ আছে, রাইট? এই মসজিদগুলোর মধ্যে ব্যবস্থাপনা নিয়ে অনেক সমস্যা হয়। এই সমস্যার কারণটা কি? আপনাদের কি এটা কি চিহ্নিত করতে পেরেছেন? মসজিদ তো ইস এ বিল্ডিং, চালায় তো মানুষ। মানুষ ঠিক হইলে মসজিদ ঠিক চলতে হয়। সো মানুষ যারা প্রাইমারিলি, যেটা আমাদের বিগেস্ট ইস্যু হচ্ছে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি তো এখানে আসছি সিন্স 1981, 97 থেকে আমি প্রিটি মাচ ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন মসজিদে, ইসলামিক অর্গানাইজেশনে। তো যেটা বেশি করে আমার চোখে ধরা পড়ে, সেটা হলো যে যারা মসজিদ কমিটিতে আছেন, ভেরি সিনসিয়ার পিপল, কিন্তু তাদের কোনো মেজরিটি ক্ষেত্রে দেখা যায় কোনো অর্গানাইজেশন স্কিল নাই। ইন আদার ওয়ার্ডস, প্রথম হলো ইসলামিক নলেজের অনেকের কম। সো ইসলামিক নলেজ কম থাকায়, যে একটা মসজিদ কিভাবে, একটা ইসলামিক কনস্টিটিউশন কিভাবে চলতে হবে, তার জন্য কি ধরনের নিজেকে নিজে একজন ব্যক্তি হিসাবে সেটা কি বেনিফিট নিতে পারেন আপনি, সেটা অনেকের মধ্যে আইডিয়া নাই। অনেকের মধ্যে দ্য বিগেস্ট থিং, যেটা আমি যেটা ফিল করি, যে অনেকেই এই জিনিসটা উপলব্ধি করতে পারে না বা নাই আমাদের মধ্যে, যে আমি এই মসজিদে কাজের সুযোগে প্রাইমারি এইম, যেটা আমার উদ্দেশ্য থাকা উচিত, যে তা এই খেদমতের মাধ্যমে আমি যেন আল্লাহর কাছে যেতে পারি, as opposed to is a platform আমার জন্য to my personal name, fame and all kind of things. So এবং সেই দিক থেকে আমরা যারা যে মসজিদে জড়িত আছেন, ইমামরা যারা আছেন, তারাও বিভিন্ন ভাবে তারা তারা হ্যান্ডিক্যাপের মতো, তারা কিছু করতে পারেন না, বিকজ তারা ডিপেন্ডেন্ট অন দি কমিউনিটির মানুষের সাথে মন বুঝে বুঝে চলতে হয়। তো তারাও সত্যিকার ভাবে বলতে পারেন না যে একটা মসজিদ কিভাবে চলতে পারে। এই জন্য আপনি যখন দেখবেন মেজরিটি মসজিদগুলোতে এই কেওসটা শেষ হয় না। ইলেকশন ইজ এ গুড থিং, যদি আপনারা ঠিক মতো চালাইতে পারেন। এগেন, মসজিদ হলো একটা ইসলামিক অর্গানাইজেশন, এটা আল্লাহর ঘর। যারা পরিচালনা করবেন ওনাদেরকে এই জিনিসটা খুব সিনসিয়ারলি রিয়েলাইজ করতে, বুঝতে হবে যে এটা আল্লাহর ঘর, আল্লাহর
এবং রসুলের দেওয়া নিয়ম অনুসারে চলতে হবে। এটা কোনো কালচারাল ক্লাব না, মুসলিম ক্লাব না, দেশে কোনো পলিটিক্যাল পার্টির কোনো অর্গানাইজেশনের একটা এক্সটেনশন না, যে আপনি দেশে পলিটিক্যাল যেভাবে দেশ করে আসছেন বা এখানে একটা সোশ্যাল ক্লাব বা অর্গানাইজেশন চালাচ্ছেন, এই কালচার এটাতে যদি যখনই আপনি চেষ্টা করবেন, দেন ইউ ডেফিনেটলি উইল হ্যাভ এ প্রবলেম। তখন মানুষ বিভিন্নভাবে তারা রং লুক ঢুকে যেতে পারে। তাই যেমন একটা ইসলামের অর্গানাইজেশন চালানোর জন্য দরকার হলো ইসলামিক পুরা নিয়মকানুন মানতে হবে, যারা চালাবেন তারাও ইসলামিক হইতে হবে, যে তাদের আইডিয়াল, তাদের মেইন অবজেক্টিভ এইম থাকতে হবে যে থ্রু দিস সার্ভিস, এই মসজিদের সার্ভিসের মাধ্যমে আমি যেন আমাকে শুধরাইতে পারি, আমি যেন আল্লাহর কাছে যেতে পারি। আমার উদ্দেশ্য যেন কোনোভাবে না থাকে যে দিস ইজ অ্যান অপরচুনিটি, ফ্রাইডে আই কুড গো অন মাইক অ্যান্ড স্পিক, কথা বলতে পারি, মানুষ আমাকে জানতে পারে যে আমি অমুক মানুষকে কথা বলতেছি। আনফর্চুনেটলি যতক্ষণ না পর্যন্ত আমরা ওই লেভেলে পৌঁছতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যাগুলো থাকবে। আপনি মেজর মসজিদগুলো চিন্তা করে দেখেন, মেজর মসজিদগুলোতে আমরা তো মোটামুটি দেখি, অবজার্ভ করি, কম্পিটিশন হয়। যারা রিয়েলি ইসলামিক লোক, যারা রিয়েলি সিনসিয়ারলি চেষ্টা করে, তারা আসতে পারে না, বিকজ ইউ হ্যাভ এ বোরিং, ইউ হ্যাভ এ ফ্যামিলি, কার বেশি ভোট আছেন, এগুলা কাকে আপনি প্লিজ করতেছেন। এবং যারা ইলেক্টেড হয়, তারা আলটিমেটলি তাদের নেক্সট টাইম ইলেক্টেড হওয়ার জন্য তারা সবাইকে প্রিন্সিপাল অফ রানিং এ মসজিদ চিন্তা না করে, তারা চিন্তা করে কিভাবে আই ক্যান কেটার, আমি ওদের যারা আছে, তাদের বড় দল যারা আছে, তাদের সাথে আমি কিভাবে ভালো সম্পর্ক রাখতে পারি, তাদেরকে কোনোভাবে ব্যক্তিগত ফ্যাসিলিটি দিতে পারি, তাদের নাম ঘোষণা করতে পারি। আই মিন এনিথিং দ্যাট ইউ ক্যান থিঙ্ক ইজ কমপ্লিটলি আউটসাইড অফ ইসলামিক ফ্রেম টু রান এ মসজিদ। তাতে করে এই সমস্যা কোনোদিন শেষ হয় না। সো মেইন সমস্যা যেটা আমার কাছে মনে হয়, যে যারা এখানে যান তাদেরকে এটা প্রথম নিজেকে নিয়ত করতে হবে যে ভাই, আমি আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন, যাতে করে এই তৌফিকের এই সার্ভিসের মাধ্যমে আমি নিজেকে ভালো করতে পারি, নিজেকে আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারি। সেটা সামহা যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাটিটিউড না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মসজিদগুলোতে, এই যেটা বর্তমানে যে মসজিদগুলোতে সমস্যা, ইলেকশন, কোর্ট কাছারি হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, অল দিস থিংস রিমেইন থাকবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা পরের দরকার হয় অন্যদিন আমরা আরো ডিটেইলস আলোচনা করবো আপনার সাথে এই বিষয়টি নিয়ে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে অনেক জরুরি কথাবার্তা আছে, আজকে সময় না দিলে আমি মনে করি তার হিসাবে এই বিষয় নিয়ে এটা কমিউনিটির একটা উল্লেখযোগ্য ঘটনা। অনেকে কোনটা? মাতবরি করার প্ল্যাটফর্ম হিসাবে এই মসজিদরে ব্যবহার করে। ধর্ম সম্বন্ধে সামান্য জ্ঞান নাই, ধর্মের সাথে যার যোগসূত্র নাই, এরা শুধু মাতবরি করার জন্য এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা, এই আলোচনার যোগ্য মানুষ হয়তো আমি না। না, আপনি আমার মনে হয় যে আপনার প্রশ্নটা করে ফেলুন, তারপরে হয়তো আরেকদিন আমরা ওনাকে, বা আজকে যে সময় থেকে সংক্ষেপে উত্তর দেওয়ার। প্রশ্নটা হচ্ছে যে যদি একটা ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে মানে মসজিদ হয়, তাহলে এই মসজিদ ফুলতলির, এই মসজিদ জামাতে ইসলামের, এই মসজিদ মুনার, এই মসজিদের অমুক মাতবর, এরা এরা কিভাবে এই কমিউনিটিতে এই মসজিদ সবকটা, অধিকাংশ মসজিদ নিয়ে দলাদলি, এই বাংলাদেশিদের এই মসজিদ নিয়ে দলাদলি নিয়ে আমাদের কাছে পত্রিকায় এক গ্রুপ আসে, আরেক গ্রুপ আসে। তো এগুলা বন্ধ করার দায়িত্ব কারা? যারা এই মসজিদ নির্মাণে বা বাংলাদেশের এই কমিউনিটি গত 40 বছরে গড়ে উঠেছে, তাদের মধ্যে তো আজিজ ভুঁইয়া একজন উল্লেখযোগ্য মানুষ। তিনি অধিকাংশ সময় আমি দেখছি এই যে মসজিদের সাথে জড়িত ছিলেন। এগুলো আপনাদের হাত দিয়ে হলো, মানে আপনার এই ব্যাপারে সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা, এগুলি নিয়ে আমার কোনো মানে সন্দেহ নাই। কিন্তু এর মধ্যে এই কমিউনিটি এসব ঘটে কেন? আমি মনে করি যে আজিজ ভাই এইসব ব্যাপারে আপনাদের আরো ব্যাখ্যা দেবেন, হোয়াট ইজ দ্য রিজন, এবং কারা এই দুর্বৃত্তগুলা কি আমাদের কমিউনিটির বদনাম করে। আমি জানি না আপনি আপনি কি উত্তর দিয়ে আমি এই ব্যাপারে আলোচনা করতে চাচ্ছেন, আপনি আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ টাইম ফর ইট, বাট বেসিকলি যেটা আগে বলছি, আমরা মসজিদ যারা আলহামদুলিল্লাহ যারা ইনিশিয়েট নিয়েছেন, যে বিভিন্ন কমিউনিটিতে যারা মসজিদ ঘর কিনে হোক বা ভাড়া করে হোক, যারা মসজিদে ইনিশিয়েটিভ নিয়ে করেছেন, আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দিবে ইনশাল্লাহ, আমরা তারা সিনসিয়ারলি কাজ করলে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, যে মসজিদ পরিচালনা এক জিনিস, আর সোশ্যাল ক্লাব বা সোশ্যাল অর্গানাইজেশন পরিচালনা আরেক জিনিস। আমাদের যখনই এই জিনিসটাকে আমরা মনে করি যে এভরিথিং হ্যাজ টু বি ডেমোক্রেটিক, এভরিথিং হ্যাজ টু বি সোশ্যালি কালচার, যেটা আমরা ইউজ টু, ওইভাবে চলতে হবে, তখন এটাতে কনফ্লিক্ট হবে, এবার আলটিমেটলি এটা নিয়ে সমস্যা হবে। সেকেন্ড থিং হলো, আই উড সে দ্য ফার্স্ট থিং, আমাদের ফার্স্ট থিং হলো আমাদের ইন্টেনশনটা।
আমরা যারা এই কাজে ইনভলভ আছি, আমাদের ইন্টেনশন যদি থাকে যে না আমি এই কাজের মাধ্যমে আমি আমার নেম ফেম এগুলো আমি অর্জন করব, দেন ইউ উইল অলওয়েজ হ্যাভ এ প্রবলেম। আমার যদি উদ্দেশ্য থাকে যে না আমি এই যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় এই কাজ করার জন্য, তাহলে আমাকে আমার চেষ্টা করতে হবে যে এই সুযোগের মাধ্যমে যাতে আমি আল্লাহর কাছে যেতে পারি, আমি যেন আর বেটার পারসন হইতে পারি ইন টার্মস অফ অল অ্যাসপেক্ট। আপনার নট অনলি ইন জাস্ট দাড়ি রাখার মধ্যে না, আপনার জুব্বা লাগাই দিলেন তার জন্য না, আপনার চরিত্রটা হইতে হতে হবে। এখন এটার জন্য তো দরকার হলো আপনার সিনসিয়ার ডিভোশন, সিনসিয়ার আন্ডারস্ট্যান্ডিং যে আপনি আসলেও কি চাচ্ছেন। কিন্তু আমরা এমন ভাবে এই মসজিদগুলোকে করে ম্যানেজ করতেছি, যেটা একটা ইট বিকামস লাইক এ প্ল্যাটফর্ম। মেজরিটি মসজিদগুলোতে দেখেন আপনি ইলেকশন হচ্ছে, এটা হচ্ছে, এবং তাদের অনেকের সাথে আমি আলাপ করে দেখলাম তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কোনো গ্যাদারিং হইলে ওইখানে গিয়ে কথা বলা, জাস্ট নিজেকে ইয়ে করা। তারা ইসলামের ব্যাপারে কোনো আইডিয়াই নাই। এটার জন্য আমরা সবাই দায়ী। আপনি বললেন যে আমি আজকে, সেটা তবলিগি মসজিদ হোক, জামাতে ইসলামী মসজিদ হোক, হোয়াট এভার মসজিদ, আই ডোন্ট সি এনিথিং রং উইথ ইট, প্রোভাইডেড এটা যাতে ইসলামিক নিয়মে চলে। আজকে ধরেন তবলিগি ভাই যারা আছেন তারা যদি এটা মসজিদ করেন যে তারা যে ঠিক আছে এখানে তবলিগি, কোনো ইস্যু নাই। কিন্তু সেখানে যদি আপনি দেখেন আমি নন তবলিগি একজন যায়, তাকে যদি আপনি বাঁকা চোখে তাকান যে এটা করে, দ্যাটস এ প্রবলেম। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদ চালানোর জন্য আল্লাহ ভেরি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে কিভাবে মসজিদ চালাইতে হবে, কারা চালাবে। মানে আপনি যদি এই সবগুলোর মধ্যে আপনি মোটেও কোনোতে নাই, আপনার কাছে আমার কাছে যদি ওই ধরনের কোনো কোয়ালিটি যদি না থাকে, দেন ইউ ডেফিনেটলি বাউন্ড টু হ্যাভ এ প্রবলেম। আর আমাদের সমাজের যেটা হচ্ছে মেজরিটি যারা আমরা এখানে মসজিদগুলোতে ইনভলভ আছেন, আলহামদুলিল্লাহ অনেকেই ভেরি সিনসিয়ার, কিন্তু এই সিস্টেমের মধ্যে পড়ে তারা এটা থেকে বাইরে হতে পারতেছে না। আমি তো আলহামদুলিল্লাহ অনেক মসজিদের সাথে জড়িত। আমাদের নিজেদের একটা মসজিদ যেটা আমাদের নিউ ইয়র্ক পার্কে লং আইল্যান্ডে আছে, আমরা তো 2003 থেকে আমরা এই মসজিদে আছি। আলহামদুলিল্লাহ নেভার এভার উই হ্যাড দিস কাইন্ড অফ ইস্যু। কারণ আমাদের এভরিথিং পলিসি ইজ অলরেডি ওয়েল গ্রাউন্ডেড, ডিফাইন করা আছে, কার কি রুল আছে, কি কোন সময় কি করতে হবে, এভরিথিং আমরা, এবং চেষ্টা করি আমরা যারা দায়িত্বে আছি আমরা ফলো করি। আমাদের প্রবলেম হলো আমরা যারা দায়িত্বে আছি, আমরা যারা কোনো পজিশনে আছি, ফার্স্ট থিং আমরা ভায়োলেট করি। আমরা প্রিন্সিপাল একটা রুলস এন্ড রেগুলেশন আমরা করলাম বেসড অন কোরআন এবং সুন্নাহ, কিন্তু আমি সেটা ভায়োলেট করব। তো আপনি যদি নিজে ভায়োলেট করেন, ইউ ক্যানট ইম্পোজ দ্যাট অন্যের উপরে। তো এই সমস্যাগুলো ইজ এ হিউজ সমস্যা আমাদের মধ্যে। কিন্তু মেইন যেটা সমস্যা হচ্ছে যে আমাদের মানুষ যারা আমরা ইনভলভ হই, আমাদের মধ্যে উই হ্যাভ ল্যাক অফ সিনসিয়ার, যে আমরা আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের এই প্রসেসটা হচ্ছে টু মেক মাইসেলফ বেটার হিউম্যান বিং, এজ এ বেটার মুসলিম। ওইটা যখনই আপনার মধ্যে ঢুকবে, আলটিমেটলি ইউ উইল বি এবল টু অ্যাকোমোডেট সবার ডিফারেন্ট ডাইভার্জেন্ট ভিউজ, আপনাকে অ্যাকোমোডেট করতে পারবেন। ভিন্ন ধরনের থাকতে পারে, ইসলাম তো আর একটা মনোটোনাস রিলিজন না যে এইটা দিস ইজ ইট। কারণ এই জন্য অ্যাটলিস্ট কমপক্ষে 4টা মাশহুর মাযহাব আছে, বিভিন্ন মত আছে, সবাইকে অ্যাকোমোডেট যদি করতে না পারেন, আর সবাই তো ঠিক মতে আছে। সো এইগুলা যতক্ষণ পর্যন্ত আপনি আন্ডারস্ট্যান্ডিং না আসবে, তাইলে আপনাকে দায়িত্বে যাওয়া উচিত না। আপনি যদি বেসিক জিনিস না থাকে, আপনি দায়িত্ব গিয়ে ইসলামের আপনি ক্ষতি করতেছেন। এবং এই জন্য এই মসজিদগুলোতে শুধু, আর ইমামদের সমস্যা হচ্ছে কি ওনারা কিছু বলতে পারে না, বিকজ ওনাদের চাকরির জন্য ওনারা ওয়ারিড। ওনারা যে রিস্ক মিন আল্লাহ, আল্লাহ থেকে আসে, সেটা ব্যাপারে ওনারা খুব ইয়ে করতে পারে না, দৃঢ়ভাবে বিশ্বাস নাই যে না আমার যতই হোক সত্য বলতে হবে, রিস্ক তো আল্লাহর কাছ থেকে আসবে। আমরা যখন এইভাবে আমরা একজনে আরেকজনকে প্লিজ করতে থাকি, মানুষকে প্লিজ করতে থাকি, তখনই আমাদের এটা সমস্যা হয়। তো আল্লাহ আমরা সবাইকে ভালো বুঝতে দেখ, যে আমাদের মেইন দায়িত্বটা হলো, মেইন আন্ডারস্ট্যান্ডিং হলো যে থ্রু মসজিদের খেদমতের মাধ্যমে আমি যেন আমার নিজেকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আসবে। আমরা অন্য একদিন আলোচনা করবো আরো ডিটেইলস এই বিষয়ে। থ্যাংক ইউ আপনাকে। মতি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার অডিও দেখতে পাচ্ছেন। এনিওয়ে, এইভাবেই শুনি, সামথিং ইজ বেটার দেন নাথিং। আপনাকে পেয়েছি, এটাই বেটার, অনেক বড় জিনিস। সো একটু বলবেন যে আপনি তো বাংলাদেশ থেকে, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টের মধ্যে আপনি সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ কভার করেছেন। সো এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি মনে হচ্ছে আপনার কাছে? এবারে ওয়ার্ল্ড কাপের বৈশিষ্ট্য হচ্ছে 3 দেশে হচ্ছে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। আচ্ছা, এর আগেও দুটি দেশে হয়েছিল 2002-এ, সেটাও আমি কভার করেছিলাম, জাপান এবং কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সেখানে ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আমার মনে পড়ে যে আপনি যখন ইত্তেফাকের
ইত্তেফাক থেকে আপনি আমার খুব সম্ভবত ইটালিতে আপনি গিয়েছিলেন প্রথম বোধহয় ওয়ার্ল্ড কাপ কভার করার জন্য। 1990-তে 1990 সনে মানে বিশ্বকাপ ফুটবলের আসরে আমি প্রথম বাংলাদেশি সাংবাদিক গিয়েছিলাম সেখানে। রাইট, এরপর থেকে আমি 7টা ওয়ার্ল্ড কাপ, এবারটা নিয়ে 7টা ওয়ার্ল্ড কাপ কভার করছি। ইটস এ ওয়ার্ল্ড রেকর্ড। ওয়ার্ল্ড রেকর্ড নয়, বাংলাদেশে পর্যন্ত কেউ করতে পারেনি। রাইট। সো আপনি যখন ইটালিতে আপনি যখন গিয়েছিলেন ইত্তেফাকের হয়ে ওয়ার্ল্ড কাপ কভার করার জন্য, তখন আমরা ইয়াং একেবারে, আমরা খুব সম্ভবত জাস্ট কলেজে পড়া দিয়েছি অথবা বোধহয় মেট্রিক পরীক্ষা দেবো। আর এই সময় ইত্তেফাকের ওই আপনার ওয়ার্ল্ড কাপের রিপোর্টটি পড়ার জন্যই আমরা ইত্তেফাকের জন্য বসে থাকতাম সিলেটে, আমার মনে আছে তখন। যে মানে পুরা দেশের মানুষ ইত্তেফাকের উপর ডিপেন্ড, তখন তো আর এত ছিল না যে কোনো জায়গায় যে কেউ বসে দেখবে। সো মতি ভাই, আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, এটার মধ্যে সিগনিফিকেন্ট কি মনে হলো আপনার? সিগনিফিকেন্ট তো মানে বিশেষ করে খেলাতে যে 3টা রেড কার্ড সাধারণত হয় না, একটা নজিরবিহীন বলবো না, কিন্তু এটা খুব মানে রেফারিং এ এত কঠোর অবস্থান নেয়, খেলাটার গতি অনেকটা থেমে যায়। আয়োজন ছিল চমৎকার, কিন্তু স্বাগতিক দেশ হিসেবে মেক্সিকো বেশ কিছু সুবিধা পেয়েছে এবং মেক্সিকোর প্লেয়াররা ভালো খেলেছে, এতে সন্দেহ নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপে ছিল, এর পরবর্তী পর্যায়ে তো 2টো রেড কার্ড এবং কি মেক্সিকোর একটি রেড কার্ড খেলাকে অনেক মানে স্বাভাবিক খেলার গতিটা থেমে যায়। যাই হোক, তারপর এটা ঐতিহাসিক নতুন অনেকবারই ঘটেছে এবং ঘটে এটা। তবে খেলাটা বিশেষ করে এত বড় স্টেডিয়ামে, আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো, সেই স্টেডিয়ামে খেলাটা নিয়ে শুধু মেক্সিকোতে শুধু খেলা নয়, খেলার বাইরেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিরাট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে খেলা দেখেছেন, খেলা উপভোগ করেছেন। বিশেষ করে মেক্সিকোতে ফুটবল অসম্ভব জনপ্রিয়। আর আপনি যদি বাংলাদেশের কথা বলেন, এটা বাংলাদেশের মানুষও কিন্তু রাত জেগে খেলা দেখছেন, এখন দিনে রাতে খেলা হচ্ছে। সেই কারণে অনেক অনেক মানে এইবারের মতো বোধহয় আর কোন রকমই মানুষকে নির্ঘুম থাকতে হচ্ছে না, এবারই থাকতে হচ্ছে। যাই হোক, তারপরেও তো বাংলাদেশ বিভক্ত আছে, একদিকে ব্রাজিল, অন্যদিকে আর্জেন্টিনা। আমার মনে হয় আর্জেন্টিনার এত সাপোর্টার বোধহয় বাংলাদেশে এরা চিন্তা করা যায় না। মেসি যখন বাংলাদেশ সফর করছিলেন তখন কিন্তু তিনি এটা বলেছেন যে বাংলাদেশে এত সাপোর্টার আমরা জানি না। তবে এটার মূল কারণ হচ্ছে আমরা আসলে অন্যের খেলাকে ভালোবাসি, নিজে খেলতে জানি না, খেলতে চাইও না। এই এবার যে সুযোগটা আসলো, 48 কান্ট্রি খেলছে ওয়ার্ল্ড কাপ, যেটা এবারেই সবচেয়ে বেশি। এর আগে তো এরকম এতগুলো টিম খেলে নাই। কিন্তু এইবারও এশিয়ার থেকে যে সমস্ত দেশ, বিশেষ করে আমাদের পাশের দেশ ইন্ডিয়া কোয়ালিফাই করবে এমন একটা ধারণা ছিল, কিন্তু তারাও করতে পারেনি। বলে কবে হবে এটা আমি জানি না, তবে বাংলাদেশে সাপোর্টার অনেক বেশি, এত বেশি যেখানে মারপিট হয়, মিছিল হয়, মানে লোন করে ব্যাংক থেকে টাকা লোন করে এনে বাড়ি সাজায়, দেখায় যে আমি আর্জেন্টিনার সাপোর্টার অথবা ব্রাজিলের সাপোর্টার। এটা সম্ভবত আর্জেন্টিনায় হয় না বা অথবা ব্রাজিলে হয় না। যাই হোক, আমরা তো একটা নিয়ে থাকি আর কি, হুজুগটা কম না বা ভালো একদিক দিয়ে ফুটবলের প্রতি মেতে থাকলে। আপনার এই কমেন্টের পরে আমি মোস্তফা হোসেন মুকুল ভাই এবং ইব্রাহিম চৌধুরী খোকন আছেন, ওনাদের সাথে একটু কথা বলবো। মুকুল ভাই, আপনি তো বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার ছিলেন, সো মতিউর রহমান চৌধুরী সাহেব যা বললেন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের খেলার অবস্থা কোন পর্যায়ে আছে বলে মনে হয় আপনার? মুকুল ভাই, আপনাকে আনমিউট করতে হবে, সাউন্ড আনমিউট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে থ্যাংক ইউ। আমি মতি ভাইয়ের একজন অন্ধ ভক্ত। আই মিন লাইক যে কজন বাংলাদেশি নির্ভীক এবং জেনুইন সাংবাদিক আছেন, মতি ভাই ওয়ান অফ মাই ফেভারিটস। ওনার সাথে আজকে কথা শোনার এবং বলার একটা সুযোগ হলো, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আজকের খেলা নিয়ে আমি আপনাকে আগেও বলেছি যে খেলাটা মেক্সিকো অ্যান্ড সাউথ আফ্রিকা ইজ বিগ ডিফারেন্ট। মেক্সিকো আগের মতো টিম নাই এই মুহূর্তে, বাট মেক্সিকানরা বাংলাদেশিদের মতোই আপনার অসম্ভব ফুটবল প্রেমিক। তো আজকে আমি মতি ভাইয়ের একটা পয়েন্ট আমি আপনাকেই বলেছিলাম যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রেফারিং ইন এনি মানে
ওপেনিং ম্যাচ অফ দ্য ফুটবল। আপনি একটা পলিটিক্যাল কারণ দেখেন, আমরা যখন খেলা দেখি, আগে দেখি যে রেফারিটাকে, আমরা কিন্তু 8-10 জন রেফারি ওয়ার্ল্ড ওয়াইড নাম জানি। উদ্বোধনী ম্যাচে আমরা চিন্তা করেছিলাম যে একটা ভালো রেফারিং হবে। যেই ছেলেটাকে ভিসা ডিনাইড করা হয়েছে, যে রেফারিটাকে, হি ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড রেফারি ফর দ্য ওপেনিং ম্যাচ, বাট সামহাউ আমরা এই দেশে থাকি, ওদের পলিসি ডিফারেন্ট, হি ওয়াজ ডিনাইড ভিসা। সেনেগালের রেফারিটা, he was the best African referee rewarded. So একটা উদ্বোধনী ম্যাচের একটাই আমার ভালো লাগছে যে নুনেজ, ওদের যে লং টাইম রাহুল, হি ইজ a very very high quality player, ওর কিন্তু ওয়ার্ল্ড কাপ কোনো গোল নাই। It was very unfortunate, today he scored a goal, so মেক্সিকানরা খুশি, আমরাও অ্যাকচুয়ালি ওর জন্য, that was a good goal and ওর জন্য একটু খুশি। But again, আমি আর কি যতদিন ধরে ফুটবল খেলি বা দেখেছি, কোনো উদ্বোধনী ম্যাচে 3টা রেড কার্ড, হি কুড বি লাইক লিটল বিট মোর কশাস, স্পেশালি দ্য সেকেন্ড রেড কার্ড ফর সাউথ আফ্রিকা, ইট কুড বি অ্যাভয়েডেড, দ্যাট ওয়াজ নট এ রিয়েলি মানে ভেরি অফেন্সিভ ফাউল। সো বাট ইট হ্যাপেন্স। আর আজকের খেলা এই আমাদের নর্থ আমেরিকাতে খুব একটা ছিল, ইম্প্যাক্ট ফেলে নাই। কি জন্য? আমরা যারা নিউ ইয়র্কার, আমরা গত রাত্রে হয়তো অনেকে ঘুমায়ও নাই যে after 53 years Knicks is getting the title, so everybody was so excited, এবং আজকে সারা রাত জেগে আমরা, মানে আমি অ্যাজ এ বাঙালি সো প্রাউড দ্যাট আমরা না কোচা অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা এই প্রথমবারের মতো কোনো সিরিজ জিততে চলেছি। সো ওইটা আমাদের জন্য একটা এক্সাইটমেন্ট ছিল আজকের ফুটবল ছাপিও। মতি ভাইয়ের কাছে আমি ভুলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট হলো, মতি ভাই আপনি ইনফ্লুয়েন্সিয়াল এবং অনেক দুটা জিনিস আপনি অনেক চকশো করেন বর্তমান, ইভেন কি আপনি যে জাদ্রেল বর্তমান ক্ষমতাধর যারা দলে আছেন তাদেরকে অনেকে সত্য কথা বা জিজ্ঞেস করতে বা পিছপা হন না। দুটা জিনিস, একটা হলো মেয়েদের ফুটবলে অবিচার হচ্ছে, এটা প্রাইস ডিফারেন্সটা এবং তাদের রক্ষণাবেক্ষণ, এটা একটু আপনি বর্তমান যারা, আই ওয়াজ এক্সপেক্টিং যে আমিনুল, হি ওয়াজ মাই জুনিয়র, ইজ এ ভেরি হাই কোয়ালিটি প্লেয়ার, ওর কাছ থেকে আশা করেছিলাম। আরেকটা হলো যে সেম থিং, ক্রিকেটার, মহিলা ক্রিকেটারদের প্রতি প্রচন্ড অবিচার, অন্যায়, অ্যাবিউজ করা হয়েছে, সেটার বিচার আজ পর্যন্ত হয়নি। এই দুটা জিনিস যদি আপনি কোনো মহলে উঠাতে পারেন, কেন হয়নি, কি জন্য হয়নি, কেন তারা ডিপ্রাইভ হবে। আর এই যে বর্তমান আমরা ফুটবলে এক হামজার জন্য আমরা ফুটবল আবার বাংলাদেশের জনপ্রিয় হতে চলেছে, কিন্তু মূল সমস্যাটা হলো যে স্কুল ক্রিকেট, স্কুল কলেজ ক্রিকেট ওটা বন্ধ হয়ে আছে। গেম টিচার নাই, গেম টিচাররা এখন বাগান রক্ষা করে স্কুলের কম্পিউটার দেখে, স্কুলের ইত্যাদি কাজ করে। এগুলো একটু যদি ধরেন আপনি, আপনার পক্ষেই সম্ভব তুলে আনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চিত্রকরণী, আপনার কমেন্ট শুনি, তারপরে মোটিভেটটা শুনবো। আনমিউট করেন প্লিজ, আনমিউট করেন। আমার তো আপনি মিউট করলেও, মানে আনমিউট করলেও আপনি মিউট করে দেন। বাট এনিওয়ে, এই মোটিভাই যখন ভাই আপনাকে তো আজকে দেখলাম স্টেডিয়ামে, আপনি ভলান্টিয়ারদের সাথে, আপনি এখন কোথায়, কেমন আছেন? আমি মাত্র ঘুরে ফিরেছি এবং আমি যখন জানলাম যে মোতিভাই থাকবে, আমি প্রচন্ড ক্লান্তি নিয়ে আমি বলতেছি। 90 সালে যখন মতিউর রহমান চৌধুরী যান, আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরাও একদিন কোনো সময় যেতে পারবো। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু আজকে এইবার প্রথম মানে এই সবগুলো মাঠে যাওয়ার আমার একটা সুযোগ আসলো। তো আমি আনন্দটা দেখি যে আজকে মানে নিউ ইয়র্কের মতো জায়গায় সমস্ত মেক্সিকানরা, শুধু মেক্সিকানরা না, দক্ষিণ আফ্রিকার অনেক লোকজন সেখানে ছিলেন, বিভিন্ন জায়গায় তারা উল্লাস করেছেন। এবং আজকে এখানে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে যে উন্মাদনাটা, সেটা আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের গভর্নর কেটি হকুল উদ্বোধন করলেন। তিনি ফুটবলের মাহাত্ম্যটা বললেন এবং ফুটবলের মাধ্যমে শান্তি হোক, এবং অবভিয়াসলি নিক্সের বিষয়টাও সবার আলোচনায় এসেছে। তো এটা হলো যে আমাদের মাঠের, এবং আমি দেখে খুশি হলাম যে আমি মনে করেছিলাম যে খুবই কম বাংলাদেশি, আমি আরো কয়েক বাংলাদেশিদের সাথে দেখা হলো, বাংলাদেশি বেশ কিছু নারী ভলান্টিয়ারও একাধিক, তাদের সাথে আমার কথা হলো। এবং মানে আজকে আমি যে শিফটে কাজ করলাম, সেখানে 56 জন আমরা স্বেচ্ছাসেবী। এর মধ্যে দেখা গেল যে
আমাদের সেন্ট্রাল নিউ জার্সিটি 36 জন। তার মানে কি প্রথম যখন মানে আমরা মনে করছিলাম যে মানে নিউ জার্সির ম্যাচ স্টেডিয়ামে হবে, তো এই এই কাজের জন্য আবেদনটা নিউ জার্সি থেকে বেশি পড়েছে। তো আর নিউ জার্সি মাঝে মধ্যে এগিয়ে থাকতেও চায়, এইটা মানে আর আমরা এগিয়ে আছি, যদিও আমাদের দমিয়ে রাখার চেষ্টা নানান ভাবে নিউ ইয়র্কের লোকজন করে থাকেন। প্রসঙ্গটা এখানেই থাক। এখন এই এই ব্যাপারে আমি মতি ভাইকে সামনে রেখে আর কোনো বিতর্ক আসছে যে চাই না। মতি ভাই আমাদের সাথে অ্যাটর্নি নাজমুল আলমও আছেন, একটু শুনবো পরে। বাট আপনার আমার মনে আছে আপনি আপনার 94-এ বোধহয় খুব সম্ভবত আপনি আর আমরা ওই যে ম্যাট লাইফ স্টেডিয়াম, যেটা যে স্টেডিয়ামে এবার খেলা হবে, সেই স্টেডিয়ামে একসাথে আমরা গিয়েছিলাম। এবং ওই যে ম্যারাডোনা যে বিতর্ক হয়েছিল মনে আছে কিনা আপনার, আমি জানি না, যে এটা মোট প্রবলি 94-এ বোধহয়, রাইট? 94 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে, রাইট? আমরা গিয়েছিলাম সেখানে, রাইট? আপনি এসেছিলেন বাংলাদেশ থেকে কভার করার জন্য, আর আমি এখান থেকে কীভাবে জানি একটা টিকিট জোগাড় করেছিলাম, একটা অ্যাক্রেডিটেশন, এবং গিয়েছিলাম সেখানে। সো সুমন ভাই, যে মুঘল ভাই যে প্রশ্ন করলেন আপনাকে, এই বিষয়ে কোনো কিছু বলবেন আপনি? মুঘল ভাই তো ভালো কথাই বলেছেন। আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে তো অনেকেই চিন্তা করেন। আসলে মুঘল ভাই কিন্তু আপনার বাংলাদেশ জাতীয় লিগের খেলোয়াড় ছিলেন। আমি জানি এটা। জি। তো উনি বাংলাদেশে বিশেষ করে দুটো অভিযোগের কথা বলছেন, যে নারী ফুটবলাররা হয়রানির শিকার হচ্ছে, তাদের প্রতি অবিচার হচ্ছে। এটা পত্রপত্রিকায় লেখা হচ্ছে, সরকার যে জানেন না তা না, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যারা মিডিয়ার থেকে সংবাদ কিতে মন্ত্রণালয়ে বা তথ্যমন্ত্রী হয়েছেন, তারা কোনোদিনই সফল হননি। আর যারা খেলোয়াড় থেকে মানে খেলোয়াড় মন্ত্রী হয়েছেন, ক্রীড়া মন্ত্রী হয়েছেন, তারাও সফল হননি। তো আমিনুল ইসলাম, আমি জানি না উনি কি করবেন এই পর্যন্ত। তার কাছ থেকে এখন এই মুহূর্তে যা ঘটছে নারী ফুটবলারদের নিয়ে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং তারাই কিন্তু আমাদেরকে অনেক সম্মান দিয়েছে। মানে বাংলাদেশের যে ফুটবল তো নেই বললেই চলে, কোনো র্যাঙ্কিং এর মধ্যেই নেই। তো সেই জায়গায় নারী ফুটবলারদের প্রতি অবিচার করাটা খুবই, কি বলবো, এটা তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তার কারণ ভাই, আপনাকে সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি এই রিসেন্ট সাফ গেমটা দেখেন। এরা আমাদের মেয়েদের মতো, এরা আমার মেয়ের থেকেও ছোট। এরা আমাদের ফুটবলকে, হারিয়ে যাওয়া ফুটবলকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিল, এই বিশেষ করে সাবকন্টিনেন্টে। টিমটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে, তিনটা বেস্ট প্লেয়ারকে আপনি বাইরে। আরে এরা তো বাচ্চা, এরা তো ভুল করবেই, এরা তো ওদেরকে তো মানিয়ে নিতে হবে। না, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? সিস্টেম। আমি আই ওয়াজ এক্সপেক্টিং যে ও আমার ছোট ভাইয়ের সাথে ফুটবল খেলতো, ওর নামটা ভুলে গেলাম, প্রেসিডেন্ট যে কি নাম, কি নামটা ভুলে যাচ্ছে, আউয়াল যে তাবিদ, হ্যাঁ তাবিদ। হি ওয়াজ ভেরি মাচ ডেডিকেটেড। ও জিনিসটা কেন নিতে পারছে না আমি ঠিক না। বাটলার কি আমাদের গিফটেড কোচ, অর উই আর পেইং হিম? সো why we have to be afraid? আমরা নিঃসন্দেহে, আমাদের যদি ফুল টিমটা থাকতো এবার মহিলা সাফ গেমসে, এই ট্রফি আমাদের। আমরা তো ছেলেদের ট্রফি পাবো কিনা, বাট এই ট্রফিটা আমাদের। বাট মানে I was so frustrated. আমি 30 সেকেন্ডে একটু বলি। 1971 সালে যখন মানে যুদ্ধ শুরু হয়, তখন আমাদের সিলেটের নাজির ভাই, নুরুল আম্বিয়া, ওনারা খেলতেন পাকিস্তান মোহামেডানে, এবং পাকিস্তানের জাতীয় টিমে বাঙালিদের নেওয়া হয় না, এই অভিযোগ নিয়ে যুদ্ধ হলো। যুদ্ধের সময় স্বাধীন মানে বাংলা ফুটবল দল খেললো। আমাদের স্বাধীনতার আজকে 54 বছর হওয়ার পরও আমরা কেন ফুটবল এই রাজনীতির দুর্বৃত্তায়নের কবল থেকে কেন আমরা এই মানে খেলাটাকে রক্ষা করতে পারলাম না? মতি ভাই, ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে ধন্যবাদ। ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আপনি তো জানেন যে সরকার বদলায়, আমাদের সবকিছু বদলে যায়। এখন আপনি কিভাবে এইটাকে কি করবেন? এই সিস্টেমের মধ্যেই নেই। যখন বাংলাদেশের ফুটবল বলেন, মহিলা ফুটবল বলেন বা এমনিতে ফুটবল বলেন, ফুটবলে তো মানে আজকের যে রাজনীতি ঢুকেছে, সেই রাজনীতি থেকে যদি এটা থেকে ফুটবলকে বের না করতে পারে, তাহলে কিন্তু সংকট হবেই, এবং বারবারই এই ঘটনাগুলো ঘটবে। আমরা মানে প্রতিবারই আশাহত হব। সাফ গেমসে মহিলাদের এইবার কিন্তু আমরা হাতছাড়া করেছি নিজেদের দোষে। তার কারণটা হচ্ছে যে আমরা সবাই মানে এর মধ্যেই তো পলিটিক্স, এই পলিটিক্স থেকে বাইর করতে হবে। আসলে সরকার বদলালে
কেন সিস্টেম বদলাবে আমি জানি না। আর সব সরকারই এসে তার নিজের লোক ঢোকানোর চেষ্টা করে, যে কারণে হয় কি, যারা মাঠে কোনোদিন ফুটবলে লাথিও মারে নাই তারা, বা ফুটবল মাঠেও যায় নাই, তারা দায়িত্ব পেয়ে যায়, আর সবাই বলেছেন যে এক হামজা কি করবে? হামজা দিয়ে একজন ম্যারাডোনা কি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পেরেছিল? না, পারবেন। আপনাকে মূলে যেতেই হবে, আপনি গ্রাস রুটে যেতেই হবে আপনাকে। No other টিম choice. লাগবে, টিম ছাড়া তো আপনি এটা করতে পারবেন না। জি, আজকে এই যে বিশ্ব ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে যে মানে আর্জেন্টিনা বলেন আর ব্রাজিলের পতাকা উঠছে, এইটার থেকেও তো আমাদের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু শেখেন না, তারা চিন্তা করেন না যে আসলে মানুষ চায় ফুটবল, কিন্তু এই ফুটবলকে তারা এতটাই অবহেলা, এটা তো কল্পনাও করা যায় না। আর আগে তো এই নেতৃত্ব পরিবর্তন হতো না, একবারে একইভাবে থাকতো, ফলে হয় কি ডেমোক্রেটিক কোনো প্রসেসই সেখানে নেই। আর এক্স্যাক্টলি, নেতৃত্ব কোনো ডেমোক্রেটিক প্রসেসই নেই। সালাউদ্দিন ভাই আমাদের স্বপ্নের ফুটবলার ছিলেন, ওনার লিডারশিপে আমি আমরা তো কভার করেছি। সালাউদ্দিন ফুটবলের যত সর্বনাশ করার করে চলে গেছেন, আর এটা ফিরবে কিনা আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এই প্রসঙ্গে আমরা আর ইয়ে না করি। মতি ভাই, আপনার কিন্তু মতি ভাইয়ের কাছে আবারও রিকোয়েস্ট হলো, আপনি এটা নিয়ে একটু বর্তমান যারা নেতৃত্বে আছেন তাদেরকে ধরবেন একটু সিরিয়াসলি। না, আমি বলছি এবং লিখছি, আমি চাই যে ফুটবলটা একটু আরো উন্নত হোক, ভালোর দিকে যাক, এবং যেটা মানে আমাদের সবারই প্রত্যাশা, হামজা আসার পরে কিছুটা নড়াচড়া হচ্ছে ফুটবলে, সেটা কয়দিন আমরা তো আবার ভুলে যাই তাড়াতাড়ি। এই কারণে বাংলাদেশের মানুষের ভালোবাসা হচ্ছে কচু পাতায় পানি রাখার মতো, মুহূর্তের মধ্যেই কিন্তু বদলে যায় সব। আচ্ছা মতি ভাই, একটা শেষ প্রশ্ন করি আপনাকে, যে 94-এ যে যুক্তরাষ্ট্রে যখন আপনি এসেছিলেন যে ওয়ার্ল্ড কাপ দেখতে, তখন মনে আছে আপনাকে আমি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা দেখিয়েছিলাম যে আমেরিকানরা সকার বলতো, এই ইয়েকে এখনও বলে তারা সকার, এবং এই ফুটবল সম্পর্কে তারা এতই মানে অজ্ঞ ছিল যে নিউ ইয়র্ক টাইমস, আমার মনে আছে আপনিও দেখেছিলেন যে নিউ ইয়র্ক টাইমস গ্রাফ এঁকেছিল তার স্পোর্টস পেজের মধ্যে, যে কিভাবে ফুটবল খেলা কিভাবে এটা খেলে, কতজন কোন জায়গায় থাকে, কিভাবে থাকে, মানে মনে হচ্ছিল যে এবিসিডির বই যেন খোলা, এরকম একটা অবস্থা। এই অবস্থা থেকে আজকে যুক্তরাষ্ট্রেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানে ফুটবল। আপনার হোয়াট ইজ ইউর রিয়াকশন? না, খুবই ভালো, যুক্তরাষ্ট্রে পরিবর্তন হয়েছে, তবে ইমিগ্রেন্টসদের দেশ তো যারা বিভিন্ন দেশ থেকে আসেন, বিশেষ করে ইউরোপ থেকে যারা আসছেন অথবা এশিয়া থেকে যারা আসেন, তারা সবাই ফুটবল ভালোবাসেন। এখানে আসার পরে সাপোর্টার বেড়েছে অনেক, এবং এখানে বেশ কয়েকটা পেশাদার ক্লাব হয়েছে যেখানে মেসি খেলেন। তো সেই অবস্থায় আমার কেন যেন মনে হচ্ছে যুক্তরাষ্ট্র মানে আরো বেশি পপুলার হবে, আর পপুলার হওয়ার কারণে দুবার তো বিশ্বকাপ আয়োজন তারা করলেন। তো এবারে শেষ না বলে না দেখে এখনই মন্তব্য করা ঠিক হবে না, তবে আমার মনে হয় কিছু কিছু ব্যাপারে বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে না হলেও হয়তো ভালো হতো। যেটা একটু আগে যেটা বলছো ভাই, যে আসলে সেনেগালের যে রেফারি, তাকে মানে বিসাই দেওয়া হলো না, এটা যে তিনি এই খেলাটাই পরিচালনা করতে যাচ্ছিলেন, কিন্তু সেই খেলাই তাকে দেওয়া হলো না। যাই হোক, আমি জানি না এটা কি কারণ, তারা হয়তো রাজনৈতিক কারণ, তাদের কোনো বিবেচনা থাকতে পারে। কিন্তু আমি যেটা বলবো যে বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা ভাবতে পারি, ভাবা দরকার। আমরা যদি এখন থেকে না ভাবি, আর গ্রামে গঞ্জে শহরে বন্দরে যদি এটাকে সামাজিক আন্দোলনের মতো না ছড়িয়ে দিই, তাহলে কিন্তু এটার পরিবর্তন হবে না। ওই সরকার যাবে, সরকার আসবে, আবার সবকিছু পাল্টে যাবে, আবার নতুন করে সাজানো হবে। এই পরিবর্তন না করে আমাদের টার্গেট করতে হবে 20 বছর পরে আমরা বিশ্বকাপ খেলবো। কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের স্টুডিওতে আমি 10 সেকেন্ডে একটু বলি, এইবার ফুটবল জনপ্রিয় হওয়ার অন্যতম কারণও হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে যে ফিফা তাদের প্রথম শান্তি পদকটা আমেরিকার মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে। এই জন্য এদেশের মানুষ ভালোবেসে, এই জন্যই আজকে লাল কার্ডের ভালোবাসা দেখাচ্ছে। এই জন্য আজকে লাল কার্ডের ভয়াবহতা, লাল কার্ডের মানে সরাসরি ফিফার প্রেসিডেন্টকে বর্তমানে সে দিবে না তো কাকে দিবে? সে রোনাল্ডের, ও মাই গড, পলিটিক্স কোথায় আপনার? এগুলা নিয়ে বিতর্ক করে লাভ নাই, কারণ একজন উনি মতি ভাই, উনি অতিথি মানুষ, ওনাকে এই যুক্তরাষ্ট্রের এই পলিটিক্সের, বিশেষ করে ট্রাম্প পলিটিক্সে ঢুকানো উচিত হবে না, কারণ মতি ভাই ওয়েল নোন, মতি ভাই সবকিছু জানে। ইব্রাহিম চৌধুরী খোকনকে অনেক ধন্যবাদ। তিনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। তো এটা ওনার মত হইতে পারে, এটা অনেকেই বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি মনে করি এটাও একটা মত।
না তা তো অবশ্যই অবশ্যই এই মত এইটা নিয়ে এইটা চলে আসছেন আপনি আপনারা। মোটিভেট থাকার কারণে আমি নির্ভয়ে আজকে একটু বলারও সুযোগ নিয়েছি। অন্যদিন হইলে যে কি হইতো এখন মোটিভে আপনার কোনো ধারণা নাই। থ্যাংক ইউ সো মাচ আপনার মত প্রকাশের জন্য। অ্যাটর্নি নাজমুল আলম, আপনি তো স্টুডিওতে আছেন, ওকে খেলা সম্পর্কে বলেন, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। খেলাটা আজকে ভালোই হয়েছিল। আর রেড কার্ডের কথা যেটা বললেন, এটা ট্রাম্পের সময় তো কাজী ওইটা প্রিয় কালার। এটা এটা ট্রাম্প কার্ড 3টা যাবেই, এটাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর একটা ভালো খবর যেটা সেটা হচ্ছে যে আমরা স্থানীয়ভাবে যেটা দেখেছি নিক্সের খেলা গতকালকে যেটা ছিল বাস্কেটবল, ওরা এগোচ্ছে সামনের দিকে। সো এটা যারা লোকালি যারা দেখেন তাদের জন্য এটা একটা বড় খবর। এখন আপনার কাছে আর ফুটবল নিয়ে আরেকটু শেষ করি আর কি। এটা হচ্ছে যে আমরা যখন, আপনি জানেন যে আমরা মোটামুটি সমবয়সী, একটু এদিক সেদিক হতে পারে, তো ফুটবলে আমরা যখন বড় হচ্ছিলাম তখন কিন্তু ওই ফুটবলটাই মেইন খেলা ছিল, আমাদের সময় ছিল এই খেলাটা। আস্তে আস্তে সেই ফুটবলটা একটানা এক ঘরে হয়ে গেছে। এখন ক্রিকেট নিয়ে সবাই কথা বলে এবং অন্যান্য খেলা। আমার যতটুকু মনে হয় যে বিশেষ করে বাংলাদেশের ছেলেরা কি দিন দিন অলস হচ্ছে কিনা। যদি অলস হয় তাহলেই মনে হয় যে এটা, কারণ ফুটবলটা হচ্ছে মাঠে, খোলা মাঠে খেলতে হয় এবং এটা একটা শারীরিক খেলা। সেইখানে আমাদের মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে এবং মেয়েদের যে টিমটা, এটা আজকে থেকে 20-30 বছর আগে এটা চিন্তার বাইরে ছিল। তো আজকে অনেকেই বললেন, অনুরোধ করলেন, তো আমি মনে করি যে ছেলেদের রেগুলার টিমের পাশাপাশি মেয়েদের টিমটাও যদি দাঁড়ায় তাহলে বাংলাদেশ অনেক এগোবে। আর যেহেতু বাংলাদেশ জাতি হিসাবে যদিও অনেক বছর, অর্ধ সেঞ্চুরি হয়ে গেছে, অর্ধ শত বছরের বেশি, তারপরেও বাংলাদেশের পরিচিতির দরকার আছে এবং সেই পরিচিতির জন্য সেটা খেলা দিয়ে হোক, কূটনৈতিকভাবে হোক, মানে রপ্তানির মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, বাংলাদেশকে আমরা যত দূর সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমাদের জন্য ভালো। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য এটা একটা স্মরণীয় জিনিস হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এখন যেহেতু ট্রাম্প প্রসঙ্গ আসলো, একটু আপনাকে, আপনি তো অ্যাটর্নি, ইমিগ্রেশন। জি। সো ট্রাম্পের যে, কেউ যদি বলে যে হোয়াট উড বি দ্য ফিউচার অফ ট্রাম্প, আপনার লিগেসি বলেন, ট্রাম্পের ডাইনেস্টি যদি বলেন, মানুষ কীভাবে তাকে মূল্যায়ন করবে বলে মনে হয় ইন টার্মস অফ দি ইমিগ্রেশনের উপর যেভাবে তিনি মানে সাধারণ নিরীহ ইমিগ্রেন্টদেরকে যেভাবে হয়রানি করছেন তিনি, এতে কীভাবে মানুষ মূল্যায়ন করবে তার ইন ফিউচার এজ এ হিউম্যান বিং, ফরগেট অ্যাবাউট দ্য প্রেসিডেন্ট, এজ এ হিউম্যান বিং? এইটা বলা চলে যে ট্রাম্পের লেগাসির কথা যদি আপনি বলেন, যে প্রথম টার্মে ট্রাম্পের যে লেগাসি ছিল ইমিগ্রেশনের, সেটা দিয়েই উনি প্রথম টার্মে ইলেকশনে পাশ করেছে। সেকেন্ড টার্মেও ইমিগ্রেশনটা ওনার আর একটা ছিল, এজেন্ডা ছিল, এবং সেই এজেন্ডাকে ধরে রাখার জন্যই উনি কিন্তু বর্তমানে, আপনি জানেন যে তার বর্তমানে গত যাত্রায়, গত প্রেসিডেন্সিতে, 45th প্রেসিডেন্সিতে ওনার মূল জিনিস যেটা ছিল সেটা ছিল দ্য বর্ডার ওয়াল। সে ওয়াল তৈরি করেই ছাড়বে। আর এইবার যেটা, সেটা হচ্ছে যে আইস, হ্যাঁ, যে ওই কাস্টম এনফোর্সমেন্ট যেটা আর কি, বর্ডার এনফোর্সমেন্ট যেটা, সেটা। তো এইটাকে উনি এগোতে চাচ্ছেন। তো এখন আপনি যদি বলেন লেগাসির কথা, লেগাসিটা তো অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য হিস্ট্রি। তো যে পর্যন্ত টোটাল জিনিসটা শেষ না হয় সে পর্যন্ত লেগাসি প্রিডিক্ট করা অনেক মুশকিল। তো আমার যতটুকু মনে হয়, ট্রাম্প একমাত্র যদি উনি রিগানের সাপোর্টার হয়ে থাকেন, উনি যেটা নিজের থেকে দাবি করেন, উনি নিজেকে দাবি করেন যে উনি রিগানের মতো সংস্কারবাদী, উনি যখন তখন যেটা দরকার ওইভাবে বলেন, সেটাই। এখন উনি যদি রিগানের মতো এরকম একটা সুষম ইমিগ্রেশন বিল যদি একটা আনতে পারে, এখন এই মুহূর্তে বর্ডার ক্রসিং মোটামুটি শূন্যের কোঠায় দাঁড়াইছে, শূন্যের কোঠায় দাঁড়াইছে, রাইট। তো সেই ক্ষেত্রে উনি যদি বর্তমানে যারা এই দেশে আছে এনফোর্সমেন্ট উনি চালাচ্ছেন, বুঝতে পেরেছি এটা ক্রিমিনালদের বিরুদ্ধে, যাদের ডিপোর্টেশন আছে তাদের বিরুদ্ধে, আর যারা জাস্ট ভিসা ওভারস্টে এবং অন্যান্য বিষয়ে যারা বিভিন্ন ধরনের ওয়ার্ক কার্ড নিয়ে আছে তাদেরকে যদি একটা লিগালাইজেশনের ব্যবস্থা করে, এইটা অনেক ভালো হবে। আপনি যদি বলেন যে লেগাসি যদি রেখে যেতে হয়, তাহলে দিস ইজ দি অনলি ওয়ান, রাইট, দিস ইজ দ্য অনলি ওয়ান, যে আমরা যা বলছি এটা তার শুনতে হবে। এটা উনি কতটুকু শুনবে তার চেয়ে বড় কথা হলো কি, আরেকটু জিনিস আমি বলতে যাচ্ছি, আপনি দেখবেন যে ইদানিংকালে ফেসবুক বলেন, অনলাইন বলেন, যে কোনো জায়গায় আপনি পেজ ওপেন করলেই দেখবেন যে আমেরিকান এমবিসি সতর্কবার্তা দিচ্ছে।
সতর্কবার্তার মধ্যে আছে যে এই যে ভিসা কিভাবে ভায়োলেট না হয়, ভিসা টার্ম যেটা, হ্যাঁ। তো আমি দেখলাম যে আমাদের অতিথিরা আসছেন, তারপরে অনেকেই কথা বলছেন যে অনেকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, অনেকে এই দেশে ঢুকতে দেওয়া হয় নাই। এগুলা বেসিক্যালি আসে কিন্তু এই যে আপনার যে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে যে পোস্টিংগুলো হয়, এই পোস্টিংয়ের উপরে ভিত্তি করে। কাজে আপনারা যারা আমেরিকার ব্যাপারে আগ্রহী, অন্তত আগামী 3-4 বছর নির্বিঘ্নে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমেরিকাতে আসা যাওয়া করতে চান, দয়া করে সোশ্যাল পোস্টিংগুলো একটু খেয়াল করবেন, যে যে জায়গায় আমেরিকান নীতির বাইরে যে জিনিসগুলা, এটার সাথে আপনি একমত হন আর না হন সেটা বড় কথা না। আপনার বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি নির্বিঘ্নে এয়ারপোর্ট দিয়ে আসতে চান এবং এয়ারপোর্ট থেকে যদি এক্সিট নিতে চান, তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার যে পোস্টিংগুলো আছে ওই পোস্টিংয়ের ব্যাপারে সতর্ক থাকবেন। কারণ এখন আমেরিকান এমবেসিতে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে যে তাদের কাছে আপনার সোশ্যাল মিডিয়ার যে আপনার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস দিতে হবে। সেই অ্যাক্সেসে দিয়েই তারা দেখবে যে আপনি অ্যাকচুয়ালি আমেরিকান পলিসির ফেভারে না ডিসফেভারে আছেন। আমেরিকান পলিসি মানে এখন প্রেসিডেন্ট যখন যে প্রশাসন ক্ষমতায় আসে, ওই প্রশাসন যে পলিসিটা অ্যাপ্লাই করে ওই পলিসিটাকে তারা ফলো করে আর কি। সো মনে করেন এখন ট্রাম্প প্রশাসন আছে, রাইট? জি। ট্রাম্প সাহেব যাওয়ার পরে যদি আবার ডেমোক্রেটিক পার্টি পাওয়ার আসে, ইফ দে হ্যাভ এ লিবারেল পলিসি, তাইলে দেখবেন যে ওই লিবারেল পলিসিতে আবার চলে গেছে, আবার এটা করা হচ্ছে। আপনি ঠিক বলছেন। অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে এক্সিকিউট করা হয়, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের সমস্ত আইনগুলোই তো আপনার কংগ্রেসের থেকে হয়। কংগ্রেস কিছুই করে না, আইনটা পাস করে তারপরে ওই পর্যন্তই, কিন্তু আইনটা এক্সিকিউট করে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, হুইচ ইজ দ্য প্রেসিডেন্ট। জি, ইব্রাহিম সাহেব কিছু বলবেন? আপনি হাত তুলছিলেন। জি, এটা আরো আগে শেষ হবে। আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পকে সেভাবেই স্মরণ করা হবে, লোকজন বলবে যে এই মানুষটা একটা অসুস্থ ইমিগ্রেশন সিস্টেমকে সুস্থতার দিকে নিয়ে আসার জন্য একটা পদক্ষেপ নিয়েছেন অথবা চেষ্টা করেছেন, এবং কি চেষ্টা করলেন এটা আমরা আগামী দিনে আরো কিছুদিন ওনার ক্ষমতা আছে আমরা দেখব, এবং সেই পর্যন্ত বাট হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেটস, যে ওই ইমিগ্রেশনের একটা অব্যবস্থাপনাকে একটা ব্যবস্থা নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। এটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যাখ্যার জন্য। বাট উনি ইমিগ্রেশনকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। ইমিগ্রেশনের কোনো সিস্টেমই নাই এখন আসলে। বেসিক্যালি আমরা যারা পরিজনের জন্য অ্যাপ্লাই করে বসেছি, যেখানে 12 বছর আসার কথা, যেখানে 6 বছর আসার কথা, সেখানে আজকে 20 বছর হয়ে যাচ্ছে, 18 বছর হয়ে যাচ্ছে। উনি ইমিগ্রেশনকে খুব কি মহান করেছেন, যে ইমিগ্রেশনকে বলা হতো যে ফ্যামিলি ইমিগ্রেশন, সেটাকে তিনি নাম দিয়েছেন চেইন ইমিগ্রেশন, মানে টানতে হবে এটা, রাইট? দিস ইজ অ্যাবসলিউটলি আপনার এইসব টার্মিনোলজি যে ইন্টেনশনালি অ্যান্টি ইমিগ্রেন্ট আপনার সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, এটাকে গ্লোরিফাই করার কোনো পথ আছে বলে আমি মনে করি না। জি, আপনার কাছে আপনি কিছু বলতে চাচ্ছেন বোধহয়। আপনি যেটা বললেন এটা অ্যাকচুয়ালি উনি যেটা করছেন, আপনি জানেন যে 75 কান্ট্রিকে এখন লিস্টেড করে রাখা হয়েছে। তো আমি এটাতে লেটেস্ট একটু আপডেট দিতে চাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এটার মধ্যে বাংলাদেশও আছে, এবং এইটার মধ্যে উনি যেরকম শুরু করেছিলেন যে বিভিন্ন দেশের সাথে তার সম্পর্ক ভালো অথবা মন্দ করার একমাত্র উপায় ছিল যেটা ট্যারিফ। তো ট্যারিফের মাধ্যমে উনি অনেকভাবে অনেক কিছু করার চেষ্টা করছে। আলটিমেটলি কোনো কোর্ট অর্ডারই এই প্রেসিডেন্ট মানতে রাজি না। একমাত্র ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো আসে ওইটাকে উনি ওবে করে, কিন্তু সুপ্রিম কোর্টের জাজদেরকে উনি গালাগালি করে আবার সেটা উনি পার্সোনালি করে, কারণ উনি মানে অ্যাজ এ সিটিজেন দেন উনি আরেকটা সিটিজেনের এগেইনস্টে উনি বলে, বাট আলটিমেটলি উনি কোর্টকে ডিসরেসপেক্ট করে না। এটা বলা ঠিক হবে না। উনি কোর্টকে রেসপেক্ট করে, এবং কোর্টের যে অর্ডার আসবে, সুপ্রিম কোর্ট হচ্ছে মানে আর কি দ্য হাইয়েস্ট লেভেল অফ দ্য কোর্ট সিস্টেম ইন দ্য এন্টায়ার ইউনাইটেড স্টেটস। তো সেইখানে থেকে দেখা যায় যে সুপ্রিম কোর্টের তেমন কোনো কেস নাই এই মুহূর্তে ইমিগ্রেশন নিয়ে। একটা যেটা আছে এটা খুবই চাঞ্চল্যকর, এবং মনে হয় যে এই মাসের শেষে হয়তো এটা রায় আসবে, সেটা হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ। আপনারা যেটা শুনেছেন, উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। আমি নিজে সুপ্রিম কোর্টের পুরো আর্গুমেন্টটা দেখেছি, সলিসিটর জেনারেল এবং সেই সাথে যে ACLU যেটা আছে, আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়নের যে আর্গুমেন্টটা দিয়েছে, ফেভার এবং ডিসফেভার দুই দিকেই তো ছিল। তাতে এখন ডিপেন্ড করে যে জাস্টিসরা কোন দিকে যাবে। তো জাস্টিসরা যদি আপনার সেই ইংল্যান্ডের মতো যদি আবার বার্থ রাইট সিটিজেনশিপটা যদি বন্ধ করে দেওয়ার জন্য ওরকম কোনো নিষেধাজ্ঞা দেয়, তাহলে এটা আমাদের ইমিগ্রেন্টদের জন্য অনেক একটা বড় ক্ষতি হতে পারে। এই এক।
আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে ফ্যামিলি ইমিগ্রেশনের ব্যাপারে, ফ্যামিলি ইমিগ্রেশনে এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে যে ঢাকাতে আমেরিকান এমবাসি কিন্তু ভিসা ইন্টারভিউ ঠিকই নিচ্ছে, ওদের স্কেজুলিংও হচ্ছে, কিন্তু আগে যেরকম একটা ইন্টারভিউতে এই সমস্ত জিনিস সেটা হয়তো এখন টোটালটা আর হচ্ছে না, এরা 2টো অথবা 3টের মাধ্যমে নেয়। প্রথমবার হয়তো বলবে যে আসেন এমবাসিতে, গেলে সমস্ত কাগজপত্র সব কিছু রেখে টেকে তারপরে আরেকটা ডেট দিবে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ইন্টারভিউ, মানে যেদিন অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলবে, তারপরেও কাগজপত্র রেখে দিয়ে আপনাকে হয়তো ভিসা ওই বলবে যে এরপরে আপনি যোগাযোগ করবেন অথবা আপনার এটা আমরা পাঠিয়ে দিব। তাদের একটা থার্ড পার্টি ভ্যান্ডর আছে, আই থিঙ্ক সাইমন সেন্টার এরকমই কি একটা নাম আছে, তো ওই থার্ড পার্টি ভ্যান্ডরের কাছে ওরা পাঠিয়ে দেয়, সেইখানের থেকে যদি ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে আপনি পাসপোর্ট সংগ্রহ করবেন, আর যদি কোনো কারণে ডিনাই করে পাসপোর্ট এখান থেকেও সংগ্রহ করবেন। আর যেটা করে সেটা হচ্ছে যে অনেক সময় ওরা পাসপোর্ট রেখে দেয়, তো আপনার যদি ইমার্জেন্সি কোনো ট্রাভেল করতে হয় আপনি ওদেরকে বলবেন যে যদি তোমরা পাসপোর্ট রেখে দেওয়ার ইচ্ছা থাকে, আমার অন্য আরেকটা দেশে যাওয়ার কথা আছে, আমি ভিজিটে যাব, তো কাইন্ডলি আমার পাসপোর্টটা যদি রিলিজ করে দাও। তার অর্থ এই না যে আপনাকে তারা ভিসা দিবে না, ওরা কিন্তু ভিসার ডিসিশনটা প্রথমেই নিয়ে ফেলে। হ্যাঁ, যেমন প্রথম দিন কাগজ জমা দিবেন, দ্বিতীয় দিনে যখন ইন্টারভিউ দিবেন তখনই ওরা ওই হ্যাঁ অথবা না, অ্যাপ্রুভ অথবা আপনার ডিনাই, এই দুটোর একটা ওরা করে ফেলে। কাজে আপনার পাসপোর্ট ফেরত আনলে অথবা পাসপোর্ট ওইখানে রেখে দিলে লাভ ক্ষতির কিছুই নেই। হ্যাঁ, দে ইজ দ্য সেম থিং। আর ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা প্রতিনিয়ত এখনো সিটিজেন হচ্ছেন তারা তো অবশ্যই এই দরখাস্তগুলো চালু আছে, আপনারা দরখাস্তগুলো সময় মতো করবেন। কবে আসবে না আসবে সেটা পরের কথা, এটা আগপিছ হতে পারে। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে যে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যান যে আজকে 17 বছর 18 বছর লাগতেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আগামীতে যদি কংগ্রেস যদি কোনো আইন আনে এবং ওরা যদি ভিসার কোটাটা একটু বাড়ায়, লিগাল ইমিগ্রেশনের যে ফ্যামিলি ভিসার কোটা যেটা, ওটা যদি বাড়ায় তাহলে দেখবেন এই লাইনটা আবার ছোট হয়ে যাবে। তো এই জন্য আসলে হতাশ হওয়ার তেমন কিছু নাই। আবার অ্যাট দ্য সেম টাইম যে একেবারে হাল ছেড়ে দিয়ে কিছুই করবেন না, এটাও ঠিক হবে না। তো আমার মতামত যেটা, এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি যেটা দেখেছি গত 25 বছর যাবত আমি শুধুমাত্র ইমিগ্রেশনে প্র্যাকটিসেই আমার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হচ্ছে ইমিগ্রেশন ইজ এ লেন্দি প্রসেস। এখানে হতাশ হবার কিছু নাই, জাস্ট লেগে থাকুন, সঙ্গে থাকুন, এবং দেখবেন যে ইনশাআল্লাহ একসময় না একসময় আপনি ভিসা পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার উনি তো প্রশংসা করলেন প্রেসিডেন্টের, দেখি সো ওনার সাথে আমার বোঝাপড়া করতে হবে আর একটু বেশি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মুকুল ভাই আর কিছু বলবেন? বিজ্ঞ মানুষ এভাবেই বলেন, আর আমরা যারা মানে ওই টার্গেট করে প্রিজুডিস হয়ে অন্যকে আক্রমণ করার চেষ্টা করি। আপনি আগে থেকেই প্রস্তুত, গতকাল থেকে আপনি প্রস্তুতি নিতেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আজকে কি বলবেন। আজকে আপনার এই অনুষ্ঠানের পরে আপনার দায়িত্বটা কি আমি তো জানি। আপনার দায়িত্ব খাওয়া দাওয়ার চেয়েও জরুরি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে কি বলা যায়, এবং এটার জন্য আপনি আবার লোকজন খোঁজ করবেন যে কে এই ব্যাপারে সুন্দর করে বলতে পারে। মানে এগুলা এই উদ্যোগে আপনার করতে করতে আপনার আগামীকাল চলে আসবে। তো আপনাকে ধন্যবাদ আবু তাহের সাহেব, আপনি আপনার চেষ্টা চালায় যান, বাট ট্রুথ উইল অলওয়েজ প্রিভেইল। এবং নাজমুল সাহেবের মতো ভালো লোক অলওয়েজ এমন জায়গায় কথা বলবে যে জিনিসটা শুনে আমাদের দর্শকরা উপকৃত হবে এবং মানে সত্য সবসময় বিকশিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ। শুনেন, আপনি ওয়াল নির্ধারণ, ওয়াল বানাতে পারবেন, এটা লোহা দিয়ে বানাবেন অথবা সিমেন্ট দিয়ে ওয়াল বানাবেন, কিন্তু ভালোবাসার যে ওয়াল, সেই ওয়ালের সামনে এগুলো টিকবে না, এটা উড়ে যাবে। সো ডোন্ট ট্রাই টু মেক এনি কাইন্ড অফ ওয়াল, যে ওয়াল দিয়ে ডিভিশন সৃষ্টি করবেন। এটাকে আমরা ভেঙে দেবো ভালোবাসা দিয়ে। জি, মুকুল ভাই কিছু বলবেন? আর শেষ করব। যে আনমিউট করতে হবে, সাউন্ড মিউট করো আপনার। শোনা যায় না মুকুল ভাই? আজকে খেলা নিয়েই থাকি। আজকে আর তো এখন তো মরক্কো আর ব্রাজিলের যে খেলা হবে, ওইটা হবে সবচেয়ে আমার মনে হয় এই সময়ের প্রথম আকর্ষণীয় খেলা। হ্যাঁ, মরক্কো আপনি এই গ্রুপ ম্যাচগুলিতে অত ইয়ে নাই, বাট মরক্কো আর সেনেগাল আমার প্রেডিকশন আর কি টু ডার্ক হর্স, মানে এরা যে কোনো কিছু ঘটাইতে পারে। তো ফার্স্ট খেলাটা ব্রাজিল টু বি ওয়াচ, ব্রাজিল মরক্কো, ফ্রান্স সেনেগাল, আলজেরিয়া আর্জেন্টিনা, ইংল্যান্ড ক্রোয়েশিয়া। আর আমরা তো অলওয়েজ ইউএস এর পরে আছি। We want USA to be in final, at least final 8. কালকে আবার আমরা কথা বলবো খেলা নিয়ে। মুকুল ভাই, আপনাকে প্রতিদিন রাখতে হবে এখন ইনশাআল্লাহ। Thank you so much.
নাজমুল ভাই তো আমার গুরু মানুষ, ওনার কাছ থেকে আজকে জি। শুনলাম না, আরেকদিন। অ্যাগেইন মতি ভাই ভালো থাকেন, আপনাকে দেখে খুব ভালো লাগলো। আশা করি আমার প্রশ্ন মতি ভাই তো আজকে ভিডিওতে কি একটা প্রবলেম আমিনুল ইসলামকে পান বা ইয়েকে পান, একটু ধরবেন প্লিজ। জি। থিংস হ্যাভ টু বি চেঞ্জ। আমরা আমিনুলের কাছে অনেক অনেক এক্সপেকটেশন। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মুকুল ভাই, আপনাকে থ্যাংক ইউ ভালো থাকেন ইনশাআল্লাহ, শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ, এন্ড থ্যাংক ইউ জনাব নাজমুল আলম, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ। কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Hey, my name is Mohammed Mola. I'm running New State